শ্যামপুর গ্রামে সেদিন নন্দোৎসব। গোটা গ্রাম আনন্দে মেতে উঠেছে। চৌধুরী বাড়িতে এই উপলক্ষে বিশাল আয়োজন হয়েছে। পাশের গ্রামেই আমার মামার বাড়ি। মামার বাড়ির সবার সঙ্গে আমারও নিমন্ত্রণ ছিল সেই উৎসবে, অতএব গেলাম সেখানে। গ্রামের ভদ্রলোকেরা বৈঠকখানায় একখানা শতরঞ্জি পেতে বেশ আয়েশ করে বসে আসর জমিয়েছেন। আমার মামাবাবু শহরে থাকেন, সম্প্রতি ছুটি নিয়ে গ্রামে ফিরেছেন। মামার সঙ্গে আমিও কলকাতার অফিস থেকে ছুটি নিয়ে কদিনের জন্য গ্রামে এসেছি। এই যে আশুবাবু, নমস্কার। সব ভালো তো? নমস্কার নমস্কার নমস্কার। এই একরকম চলে যাচ্ছে আর কি। তা আপনাদের সব ভালো তো? ভালো আর কই, জ্বর জারি সব, ম্যালেরিয়ার সময় এখন, বুঝতেই তো পারছেন। আপনার সঙ্গে এটি কে? ও তো আমার ভাগ্নে সুশীল, আজই এসেছে, তাই সঙ্গে করে নিয়ে এলুম। তা বেশ করেছেন, বেশ করেছেন। তা আনবেনই তো। তা কি করেন বাবাজি? কলকাতা একটা অফিসে চাকরি করে। বেশ বেশ, এসো বাবাজি, এসো এসো, এখানে বসো। মামাকে চোখ টেপবার সুযোগ না পেয়ে তাঁর কোড়ে আঙুলটা একটু টিপে দিলাম। এই মামার আঙুল টিপে দেওয়ার কারণটা বলি। আসলে আমি কলকাতার বিখ্যাত প্রাইভেট ডিটেকটিভ নিবারণ সোমের অধীনে শিক্ষানবিশি করি, কিন্তু সকলের সামনে কথাটা তখন প্রকাশ করতে চাইছিলাম না। নন্দোৎসব আর সেই সঙ্গে ভোজন পর্ব শেষ হলে আমরা বিদায় নেওয়ার তোড়জোড় করছিলাম। এমন সময় গ্রামের এক প্রৌঢ় ভদ্রলোক মামাকে ডেকে বললেন, আগে কাল আপনাদের পুকুরে একবার মাছ ধরতে যাওয়ার বড় ইচ্ছে আছে। অসুবিধে নেই তো? বিলক্ষণ বিলক্ষণ, কোনো অসুবিধে নেই। আসুন না আসুন না গাঙ্গুলি মশাই। আর হ্যাঁ, কাল যখন আসছেন আমাদের ওখানেই দুপুরে খাওয়া দাওয়াটা করবেন কিন্তু। হ্যাঁ? আরে না 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 না, ওসব আবার কেন? এই মাছ ধরতে দিচ্ছেন এই তো অনেক, আবার খেয়ে দিয়ে বিব্রত করতে যাব কেন? এরম করলে কিন্তু মাছ ধরাও যাবে না বলে দিচ্ছি। মাছ ধরতে যাবেন একমাত্র এই শর্তে। আচ্ছা, তা বলছেন যখন, তখন না হয়। গাঙ্গুলি মশাই এক গাল হেসে রাজি হয়ে গেলেন। পরদিন সকালে হরিশ গাঙ্গুলি মামার বাড়িতে এলেন পল্লীগ্রামের পাকা ঘুঘু মাছ ধরায়। সঙ্গে নিয়ে এসেছেন ছ গাছা ছিপ, টিন ভরা কেঁচো আর পিঁপড়ের ডিম, ময়দার চার, তামাক খাওয়ার সরঞ্জাম। উফ, কি নেই! আপনাদের বিরক্ত করতে চলেই এলাম দেখুন। একটা লোক দিয়ে গোটা কত কঞ্চি কাটিয়ে দেন তো, কেঁচোর চার লাগাতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই। তা এখন বসবেন না ওবেলা? এবেলা আর হবে না বুঝলেন, চার লাগাতেই তো 1.5-2 ঘন্টা লেগে যাবে। ততক্ষণে বলছিলেন না, খাওয়া দাওয়াটা সেরে নি বরং। হ্যাঁ, যদি একটু সকাল সকাল খাওয়ার ব্যবস্থা হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, সব ব্যবস্থা হয়ে গেছে। আমি জানি তো আপনি এলে খেতে বসবার জন্য তাগাদা দেবেন। এই এই মাছ ধরা যাদের নেশা না, তাদের কাছে খাওয়া দাওয়া কিছুই নয়, তা আমি খুব জানি। এই তো আর এই ঘন্টাখানেক পরেই খেতে বসার ব্যবস্থা করে দেবো। যথাসময় গাঙ্গুলি মশাই খেতে বসলেন এবং একাই প্রায় 3 জনের মতো খেয়ে ফেললেন। আমি কলকাতার ছেলে, ওনার খাওয়ার পরিমাণ দেখে রীতিমতো হতবাক। একটু পায়েস দেবো গাঙ্গুলি মশাই? আরে কিছুই তো খাচ্ছেন না, খান না। তা একটু দিন না হয়। এসব আর পাই কোথায় বলুন? একা একা থাকি, বাড়িতে মেয়ে মানুষ তো নেই। বৌমা শহরে থাকেন, সবই নিজের হাতে করে খেতে হয়। ও, গাঙ্গুলি মশাই বুঝি একাই থাকেন? হ্যাঁ, একাই থাকি বই কি। ছেলে কলকাতায় চাকরি করে, তবে আমার আবার শহরে থাকা পোষায় না বুঝলেন। তাছাড়া সত্যি বলতে কি বাবাজি,
আমার কিছু নগদ লেনদেনের কারবারও আছে। তা ধরো ওই 1,000 টাকার ওপর টাকায় 2 আনা সুদ। তোমার কাছে আর লুকিয়ে কি করব? লোকজন প্রায় আসে টাকা দিতে নিতে, বাড়িতে না থাকলে চলে। গাঙ্গুলি মশাইয়ের এইসব কথায় আমার বেশ একটু অস্বস্তি হলো। যদিও পল্লীগ্রামের বিষয়ে অতটা অভিজ্ঞ আমি নই, তা সত্ত্বেও এভাবে টাকা পয়সার কথা লোকসমক্ষে বলাটা কি নিরাপদ? রুচির দিক থেকেও যে শোভন নয়, সে কথা না হয় বাদই দিলাম। মাছ ধরতে ধরতে গাঙ্গুলি মশাই আমার সঙ্গে অনেক গল্প করলেন। সাদামাটা জীবন, খাওয়া দাওয়ার ঝুট ঝামেলা নেই। বড় বড় দুটো আর ছোট গোটা 5-6 মাছ ধরলেন। সেগুলির অর্ধেক আবার মামাকে দিতে চাইলে মামা সবিনয় তার প্রস্তাব ফিরিয়ে দিলেন। কেন গাঙ্গুলি মশাই, হ্যাঁ, পুকুরে মাছ ধরতে এসেছেন, এ কি তার খাজনা নাকি? হ্যাঁ? এই, ছি 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 ছি, আরে রামো রামো, তাই বলেছি নাকি? এই কটা মাছ উঠলো, তার রাখুন অন্তত গোটা 2। না 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 গাঙ্গুলি মশাই, না, মাফ করবেন, মাফ করবেন, ও আমি নিতে পারবো না। আমাদের এসব নেবার কোনো নিয়ম নেই। অগত্যা গাঙ্গুলি মশাই বিদায় নিলেন। যাওয়ার আগে আমায় ডেকে বলে গেলেন, বাবাজি কিন্তু একদিন আমার ওখানে যেও, বুঝলে? তোমার সঙ্গে আলাপ করে বড় আনন্দ হলো আজ। হ্যাঁ, আসি। হ্যাঁ, চলি বড় বাবু, এই দুপুরের খাওয়া খানা আজকে না একেবারে। আসি। হ্যাঁ, তখন কি আর জানতাম গাঙ্গুলি মশাইয়ের বাড়িতে খুব শিগগিরই যেতেই হবে। তবে তা সম্পূর্ণ ভিন্ন একটা কারণে। গাঙ্গুলি মশাইয়ের সঙ্গে খোশ গল্প করার জন্য নয়। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মিশমিদের কবচ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1894 সালের 12ই সেপ্টেম্বর, প্রয়াণ 1950 সালের 1 নভেম্বর। জমিদারি দেখাশোনার কাজ পেয়ে জঙ্গলমহলে থাকার সময় পথের পাঁচালী লেখেন। মাত্র 21 বছরের সাহিত্য জীবনে তিনি আমাদের উপহার দিয়েছেন অজস্র উপন্যাস, ছোট গল্প, ভ্রমণ কাহিনী ও শিশু সাহিত্য। তার বহু গল্প উপন্যাসের উপর ভিত্তি করে তৈরি হয়েছে অসাধারণ কিছু চলচ্চিত্র, যার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য সত্যজিৎ রায় নির্মিত পথের পাঁচালী, অপরাজিত, অপুর সংসার, অশনি সংকেত, তরুণ মজুমদার নির্মিত নিমন্ত্রণ ইত্যাদি। সানডে সাসপেন্সেও তার লেখা বহু গল্প উপন্যাস আপনি শুনেছেন, যাদের মধ্যে অবশ্যই সর্বাধিক জনপ্রিয় ও উল্লেখযোগ্য হল চাঁদের পাহাড়। সাহিত্যকর্মের জন্য 1951 সালে বিভূতিভূষণ ভূষিত হন রবীন্দ্র পুরস্কারে। মিশমিদের কবচ লেখক সৃষ্টি করেছিলেন তাঁর দেখা কিছু রক্তমাংসের মানুষ ও সত্যি ঘটনা অবলম্বনে। পুস্তক আকারে গল্পটি প্রথম প্রকাশিত হয় 1942 সালের এপ্রিল মাসে। গল্পটি আমরা নিয়েছি মিত্র ঘোষ থেকে প্রকাশিত বিভূতি রচনাবলী 4th খণ্ড থেকে। গল্পটির অডিও নাট্যরূপ দিয়েছেন জিনিয়া রায়। শুরু হচ্ছে মিশমিদের কবচ। গাঙ্গুলি মশাই চলে যাওয়ার পর আমি মামাকে বললাম, আপনি মাছ নিলেন না কেন? ওনার খারাপ লাগলো নিশ্চয়ই। তুমি জানো না সুশীল, মাছ নিলেই বরং দুঃখিত হতেন। উনি বড়ই কৃপণ। তা কথার ভাবেই বুঝেছি। কি করে বুঝলে? মানে ওই যে বললেন না, ছেলে বৌমা থাকেন কলকাতায়, উনি একা দেশের বাড়িতে রয়ে গেছেন, কোনো চাকর রাঁধুনি রাখেন না, হাত পুড়িয়ে এই বয়সে রেঁধে খান। অথচ হাতে তো টাকা পয়সা কিছু কম নেই বলেই মনে হয়। আচ্ছা, আর কিছু লক্ষ্য করেছো? বড় গল্প বলার স্বভাব, আর আমার ধারণা একটু যেন বাড়িয়েও বলেন। ঠিক ধরেছ। মাছ যে নিইনি তার আরো একটা কারণ, উনি মাছ দিয়ে গেলে সব জায়গায় সেই গল্প করে বেড়াবেন, আর লোকে ভাববে আমাদের মন বুঝি এতই ছোট যে পুকুরে মাছ ধরেছেন বলে ওর কাছ থেকে মাছ নিয়েছি। আরেকটা কথা আমার মনে হয়েছে মামাবাবু, উনি কিন্তু একটা বড় ভুল করেন। টাকার কথা এভাবে বলে বেড়ান কেন? আরে ওটাই তো ওর স্বভাব, সর্বত্রই এক গল্প।
যেখানেই বসবেন সেখানেই টাকার চাই, করেও আসছেন বহুদিন। আসলে দেখাতে চান হাতে 2 পয়সা আছে, এই আর কি। সে আপনি যাই বলুন, আমার মনে হয় স্বভাবটা মোটেই ভালো নয়, বিশেষ করে এইসব পাড়া গাঁয়ে। আপনি ওনাকে একটু সাবধান করে দেন না কেন? সেসব করে কোনো লাভ নেই সুশীল, কোনো লাভ নেই। তুমি তোকে চেনো না, লোকটা বড্ড একদমই, কথা তো শুনবেনই না, বরং ভাববেন নিশ্চয়ই আমার কোনো মতলব আছে। সেদিন বিকেলের ট্রেনে আমি কলকাতা ফিরে এলাম। অফিসে গিয়ে শুনলাম নিবারণ বাবু, মানে নিবারণ সোম, যার অধীনে আমি গোয়েন্দাগিরির শিক্ষানবিশি করছি, তিনি পাটনা গিয়েছেন 2 দিনের কাজে। তবে যাওয়ার আগে আমায় এলাহাবাদে একটা ছোট কাজে যেতে বলে গিয়েছেন। একখানা চিঠি আর যাতায়াতের খরচ বাবদ কিছু টাকা ড্রয়ারে রেখে গেছেন। ড্রয়ারের একটা চাবি আমার কাছেই রাখা থাকে। চিঠিটা খুলে পড়ে দেখলাম তেমন গুরুতর কিছু নয়। এলাহাবাদ গভর্নমেন্টের থাম্ব ইমপ্রেশন ব্যুরো থেকে কিছু দাগি অপরাধীর বুড়ো আঙুলের ছাপের ছবি তুলতে হবে। অগত্যা এলাহাবাদ গেলাম। এলাহাবাদের কাজ আমার একদিনেই শেষ হয়ে গেল। তবে হাতে তেমন আর কোনো বিশেষ কাজ না থাকায় সেখানে থেকে গেলাম আরো 8-10 দিন মতো। একদিন সকালে হঠাৎ একটা টেলিগ্রাম পেলাম মিস্টার সোমের। লিখেছেন সেই দিনই যেন আমি কলকাতায় ফিরি, জরুরি কাজ আছে। হাওড়ায় ট্রেন থামতেই দেখি মিস্টার সোম নিজেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে। এ কি স্যার, আপনি এখানে? সুশীল, তুমি আজই তোমার মামার বাড়ি চলে যাও। তোমার মামা কাল 2খানা টেলিগ্রাম পাঠিয়েছেন তোমার নামে। কারো কিছু হয়েছে নাকি? মানে অসুখ বিসুখ, সবাই ভালো আছেন তো? সেসব কিছু নয় বলেই মনে হলো। টেলিগ্রামে তো কারোর অসুখের উল্লেখ নেই। আমি আর নিজের বাড়িতে না গিয়ে সরাসরি চলে গেলাম শিয়ালদা। মিস্টার সোম আমাকে স্টেশন অবধি এগিয়ে দিয়ে বললেন, সাবধানে থেকো সুশীল, গুরুতর কিছু হলে আমাকে সঙ্গে সঙ্গে কিন্তু খবর দিও। মামা বাড়ি পৌঁছেই প্রথমেই মামার সঙ্গে দেখা করলাম। এসেছিস, আয় আয় আয়। যাক, বড্ড ভাবনা হচ্ছিল। কি হয়েছে মামা, সবাই ভালো তো? হ্যাঁ হ্যাঁ, এইখানকার ব্যাপার কিছু নয় রে। আসলে সব্বনেশে কথাটা হলো, শ্যামপুরের হরিশ গাঙ্গুলি মশাই খুন হয়েছেন। আমাদের এখনই সেখানে যেতে হবে। গাঙ্গুলি মশাই? মানে সেদিন আমাদের পুকুরে যিনি মাছ ধরতে এসেছিলেন? হ্যাঁ, ওই 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 হরিশ গাঙ্গুলি। তা সুশীল, আর দেরি নয়, স্নানাহার করে শিগগিরই তৈরি হইনে। সারাদিন হয়তো সেখানেই কাটবে। বেলা 2টোয় আমরা শ্যামপুরে গিয়ে পৌঁছলাম। একেবারে শান্ত ছোট্ট একটা গ্রাম, যেখানে এর আগে কখনো একখানা ঘটি অবধি চুরি হয়েছে বলে শোনা যায়নি। সেখানে খুন। এখন ভয়ে কাঁপছে পুরো গ্রামটা। গ্রামের ঠিক মাঝখানে 12বাড়ি পুজো মণ্ডপে সবাই জড়ো হয়েছেন। গাঙ্গুলি মশাইয়ের মৃত্যুর খবর নিয়েই জোর আলোচনা চলছে। আমি দেখলাম আমার প্রতি কারো বিশেষ আগ্রহ নেই। সেটাই স্বাভাবিক, এখানে তো কেউ আর জানে না আমি একজন শিক্ষানবিশ গোয়েন্দা। লাশ নিয়ে গেছে? হ্যাঁ, আজ সকালেই নিয়ে গেছে। এই পুলিশ এসেছিল। বলছি, ব্যাপারটা কিভাবে ঘটলো? আজ তো শনিবার, কবে খুন হয়েছেন ভদ্রলোক? গ্রামের লোকজন যেরকম যা বলল, তাতে মনে হলো যে সে কথা কেউই ঠিক মতো জানে না। এক একজন এক এক কথা বলছে। পুলিশকেও এরা এরকমই বলে পুরো ঘটনাই দারুণ গোলমেলে করে তুলেছে। তবে যতটুকু যা বোঝা গেল, গত শনিবারে ভদ্রলোকের মৃতদেহ উদ্ধার করা হয়। সন্দেহ আরো 2-1 দিন আগেই খুন হয়ে গেছিলেন। আমি মামাবাবুকে একটু আড়ালে ডেকে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম, মামাবাবু, আপনি ঠিক কি কারণে আমাকে এখানে নিয়ে এসেছেন? তুমি সবকিছু এখানে শুনে নাও। সুশীল,
এই খুনের রহস্য কিন্তু তোমাকেই ভেদ করতে হবে। তবেই বুঝবো মিস্টার সোমের কাছে তোমাকে পাঠিয়ে আমি কোনো ভুল করিনি। এখানে কেউ জানে না তুমি কি করো, আর এটাই তোমার বিরাট বড় একটা সুবিধে। সুবিধে যেমন আবার অসুবিধেও বটে। কেন? দেখুন, আমি বাইরের লোক, নিজে থেকে কেউ আগ্রহ করে কিছু বলবে না আমাকে। আচ্ছা, গাঙ্গুলি মশায়ের তো ছেলে এসে পড়েছে শুনেছি, উনি কোথায়? সে তো লাশের সঙ্গে মহকুমায় গিয়েছে, সেখানে ডাক্তারের লাশ কাটাকুটি করবে, তারপর দাহ কার্য করে ফিরবে। ইস, লাশটা একবার দেখতে পেলে ভালো হতো, সেটাই আর হলো না। সেই জন্যই তো বলছি, তুমি কেমন কাজ শিখেছো এটাই তার পরীক্ষা। যদি এতে পাশ করো সুশীল, তবেই বুঝবো তুমি সত্যিই মিস্টার সোমের উপযুক্ত ছাত্র। মামার কথায় আমার বুকের ভিতরটা একটু থক করে উঠল। সত্যি এটা আমার জীবনের প্রথম একক তদন্তের কাজ, একটা খুনের রহস্য ভেদ করার হাতছানি। পরদিন সকালে আমি গেলাম শ্যামপুরে, গাঙ্গুলি মশাইয়ের বাড়িতে। বাড়িটির দুদিকেই ঘন জঙ্গল, এক পাশে একটা গ্রাম্য কাঁচা রাস্তা, আরেক পাশে আরেকটি বাড়ি। জায়গাটা নিঃসন্দেহেই বেশ নির্জন। গাঙ্গুলি মশাইয়ের ছেলে তখনও ফেরেনি, তবে দেখা হলো এক প্রৌঢ়ার সঙ্গে। জিজ্ঞেস করলাম, বলছি গাঙ্গুলি মশাইকে শেষ কবে দেখেছিলেন? বুধবার বিকেলে। কোথায় দেখেছিলেন? সেদিন হাট বার ছিল, উনি হাটে যাবার আগে আমার কাছে পয়সা ফেরত চেয়েছিলেন। ও, কিসের পয়সা? ওই সুদের পয়সা দাদা, আমি ওর কাছে 2 টাকা ধার নিয়েছিলাম ও মাসে। তা আপনার পর আর কেউ ওনাকে দেখেছিল? আর কেউ বলতে ওই বাড়ির রায় পিসি, উনিও দেখেছিলেন। প্রৌঢ়া ইশারা করলেন গাঙ্গুলি মশাইয়ের বাড়ির ঠিক পশ্চিম দিকের লাগোয়া বাড়িটির দিকেই। প্রৌঢ়ার সঙ্গে কথা শেষ করে আমিও রায় পিসির বাড়ির দিকে হাঁটা দিলাম। বাড়িতে গিয়ে নিজের পরিচয় দিয়ে বৃদ্ধাকে প্রণাম করতেই তিনি আশীর্বাদ করে একখানা পিঁড়ি বার করে দিলেন। বসো বাবা, বসো বসো। আচ্ছা, বলছি আপনি এ বাড়িতে একা থাকেন নাকি? হ্যাঁ বাবা, মেয়ে জামাই ছাড়া আমার তো আর কেউ নেই, তা ওরাই দেখাশোনা করে আর কি। আচ্ছা, মেয়ে জামাই এখানে থাকেন? সব সময় তো নয়, এই কখনো এখানে, আবার কখনো সাধুয়াটি দাঁয়ও থাকে। ওই যে এখান থেকে 4 ক্রোশ দূরে। গাঙ্গুলি মশাইকে আপনি বুধবার কখন দেখেছিলেন মনে আছে? হ্যাঁ বাবা, বুধবার রাত্রিরে, এই তো হাট থেকে ফিরে আসার সময়। আমি তখন বাইরে ডুয়াকে বসে জব করছিলাম। তারপর আর চোখে না দেখলেও ওনার গলার আওয়াজ শুনেছি। উনি রান্নাঘরে আলো জ্বালিয়ে রাঁধছিলেন। আমি যখন শুতে যাই তখন পর্যন্ত রাঁধছিলেন। তখন কত রাত হবে? তা কি জানি বাবা, আমরা তো পাড়া গাঁয়ের লোক, বাড়িতে ঘড়ি নেই। তবে হরিপুরের গাড়ি ততক্ষণে চলে গিয়েছিল, তার মানে 10টার পর হবে। আসলে আমরা শব্দ শুনে ঠাওর করি কোন গাড়ি এলো কোন গাড়ি গেল, বুঝলে? আচ্ছা, গাঙ্গুলি মশাই তো একাই থাকতেন, আর আপনি বললেন সেদিন উনি রাত অবধি রান্না করছিলেন। হ্যাঁ, সেদিন হাট থেকে মাংস এনেছিলেন, সেটা বোধহয় সেদ্ধ হতে দেরি হচ্ছিল। আপনি জানলেন কি করে? সে তো আমরা পরে জেনেছিলাম বাবা। হাটে যারা ওর সঙ্গে মাংস কিনেছিল তারাই বলল। তাছাড়া যখন রান্নাঘর খোলা হলো, বাবা গো, ওরে বাবা রে। বৃদ্ধা যেন সেই দৃশ্যের বিভৎসতা মনে করে শিউরে উঠে চুপ করে গেলেন। ততক্ষণে বাড়ির উঠোনে এসে দাঁড়িয়েছেন সেই প্রৌঢ়াও। ও বাবা গো, সে রান্নাঘরের কথা মনে পড়লেই কাশি উড়ে ওঠে। কেন বলুন তো, কি ছিল সেই রান্নাঘরে? ইচ কিলো হালার চারপাশে ছড়ানো ভাত, মাংসের হাড় গোড়, বাটিতে তখনও মাংস আর ঝোল, মাটিতে ধস্তাধস্তির চিহ্ন। উনি খেতেই বসেছিলেন, কিন্তু
কিন্তু সে খাওয়া আর শেষ হয়নি, তার আগে খুনিরা ঘরের ভেতরে ঢুকে পড়েছিল গো। হ্যাঁ বাবা, সে দৃশ্য সকলেই দেখেছে। পুলিশ তো এসে রান্নাঘর দেখে গিয়েছে। সকলেরই মনে হয়েছে যে ব্রাহ্মণের খাবার শেষ হবার আগেই খুনিরা তার উপরে হামলে পড়েছিল। আচ্ছা বেশ, এ তো গেল বুধবার রাতের ব্যাপার। তারপর? হ্যাঁ বাবা, পরদিন সকালে উঠে আমরা দেখি ওর ঘরের দরজার বাইরে থেকে তালা বন্ধ। প্রথমে আমরা ভেবেছিলাম হয়তো কোথাও কাজে বেরিয়েছেন, কিন্তু যখন বিকেল হয়ে গেল অথচ তিনি ফিরলেন না, তখন আমরা ভাবলাম তবে বোধহয় কলকাতায় ছেলের কাছে গেছেন। তারপর? বৃহস্পতিবার গেল, শুক্রবার সারা দিন গেল, তারপর বিকেলের দিকে বন্ধ ঘর থেকে কিসের যেন দুর্গন্ধ বেরোতে লাগলো। সবাই ভাবলো ভাদ্র মাস, গাঙ্গুলি মশাই হয়তো তাল কুড়িয়ে পেয়ে ঘরের মধ্যে রেখে গেছেন, সেই তালই হয়তো পচে অমন গন্ধ বেরোচ্ছে। শনিবার কখন টের পেলেন যে উনি খুন হয়েছেন? শনিবারে আমি গিয়ে গ্রামের ভদ্রলোকদের কাছ থেকে সব জানলাম। অনেকে তো জানতোই না যে গাঙ্গুলি মশাইকে কয়েকদিন গায়ে দেখা যায়নি। সবাই মিলে ওনার বাড়ির সামনে এলো। বাপ রে, তখন গন্ধ খুব বেড়েছে, আর সে দুর্গন্ধ, তাল পচার গন্ধ মোটেই ছিল না গো বাবা। তখন কি করলেন আপনারা? সকলে মিলে জানলা খোলার চেষ্টা করলো, কিন্তু সব জানলা তো ভেতর থেকে বন্ধ। তখন দৌড় ভাঙার সিদ্ধান্ত হলো। পরের ঘরের দৌড় ভেঙে ঢোকাটা তো ঠিক নয়, তারপরে যদি এ নিয়ে কোনো কথা ওঠে, তাই তো চৌকিদার দফাদারকে ডাকা হলো, তাদের সামনে দৌড় ভাঙা হলো। তারপর দরজা খুলে কি দেখা গেল? দেখা গেল ঘরের মধ্যে মরে পড়ে আছেন গাঙ্গুলি মশাই। তার মাথায় ভারী কিছু দিয়ে মারার দাগ, মেঝে খুঁড়ে মাটি স্তূপ করে রাখা, ঘরের সব বাক্স, প্যাডরা বাঁধা, ডালা খোলা, জিনিসপত্র সব তছনছ করে দিয়ে গেছে গো। সে কি সাংঘাতিক দৃশ্য গো বাবা, না দেখি তুমি বিশ্বাস করবি না। ওই তারপরই ওর ছেলেকে টেলিগ্রাম করা হলো। এছাড়া আপনারা আর কিছু জানেন না? না বাবা, এর বেশি আমরা আর কিছুই জানি না। আচ্ছা, সে রাতে কোনো রকম শব্দ শুনেছিলেন ওর বাড়ি থেকে? না, আমি শুতে গেছি তা অনেক রাত হবে, তখন শুধু রান্নাঘরের আলোটাই জ্বলছিল। আমি ভাবলাম আজ দেখছি গাঙ্গুলি মশাই এখনো রান্না করছেন। কেন এরকম ভাবলেন কেন? আসলে এত রাত পর্যন্ত উনি রান্নাঘরে থাকেন না, একা মানুষ, সকাল সকাল খেয়েই শুয়ে পড়েন। বিশেষ করে সেদিন ছিল অমাবস্যা, তার উপর সন্ধ্যে থেকে টিপ টিপ বৃষ্টি পড়ছিল। তখন তো আর আপনি জানতেন না যে উনি হাট থেকে মাংস কিনে এনেছেন? না না বাবা, সে তো জানতাম না। তবে এত কথা জিজ্ঞেস করছো যখন, তখন একটা কথা আমার মনে পড়ছে। কি কথা? উনি রোজ রাতে খাওয়ার পর কুকুরদের দেখে এঁটো কাটা কি পাতের ভাত এইসব দিতেন। রোজই ওর গলার ডাক শুনতে পেতাম, কিন্তু কিন্তু সেদিন সেই আওয়াজ তো আর শুনিনি। এমন তো হতে পারে আপনি হয়তো ঘুমিয়ে পড়েছিলেন। ঘুমিয়ে? না বাবা, বুড়ো মানুষ, অত সহজে কিনা ঘুম আসে? আমি চুপ করে শুয়ে থাকি বিছানায়। তবে সেই রাত্রিরে আমার কানে আর কিছুই আসেনি, বিশ্বাস করো। ভালো জেরা করলে অনেক সময় আশ্চর্য ফল পাওয়া যায়। মিস্টার সোম প্রায়ই বলেন, লোককে বারবার প্রশ্ন করবে, অনেক সময় যা হয়তো তার মনে নেই, যেসব খুঁটিনাটির উপর সে ততটা জোর দেয়নি, তোমার জেরায় তাও তার মনে পড়ে যাবে। সত্য বেরিয়ে আসে অনেক সময় ভালো জেরার গুণে। সেদিনই আমার সঙ্গে গাঙ্গুলি মশাইয়ের ছেলে শ্রীগোপালের দেখা হলো। সে তখন পিতার দাহকার্য শেষ করে কাঁচা গলায় ফিরছিল। আমি তাকে আড়ালে ডেকে নিজের পরিচয় দিলাম। অশ্রু সজল কণ্ঠে সে আমাকে সব রকমের সহায়তা করবে বলে আশ্বাস দিল। এমনকি তদন্তের স্বার্থে শ্যামপুরেই কদিনের জন্য আমার থেকে যাওয়া দরকার বলায় সে তার বাড়িতেই একটা ঘরে আমার থাকার বন্দোবস্ত করে দেবে বলেও জানালো।
তারপর তাকে আরো কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করলাম। আচ্ছা বলছি, আপনার কি কারোর উপরে সন্দেহ হয়? কার কথা বলবো বলুন তো? বাবার একটা মহা দোষ ছিল, সর্বত্র টাকার কথা জাহির করে বেড়াতেন। কত জায়গায় যে বলে বেরিয়েছেন। এখন এদের মধ্যে কে যে এরকম কাজ করলো কি করে বলি? আচ্ছা, আপনার বাবার কত টাকা ছিল জানেন? মানে কোনো আন্দাজ? বাবা তো কখনো সরাসরি কিছু বলেননি, তবে আন্দাজ 2000-এর বেশি নগদ টাকা ছিল না। আর সেই টাকা উনি কোথায় রাখতেন কিছু জানেন? তা জানি, ঘরের মেঝেতে পুঁতে রাখতেন। কতবার যে বলেছি যে যাই আছে বাবা তুমি ব্যাংকে রাখো, খালি বলতেন ও সব ব্যাংক ট্যাঙ্ক আমি বুঝি না। আসলে আসলে সেকেলে লোক তো। আর দেখুন অদৃষ্টের খেল, ওই কটা টাকার জন্যই আজ বাবাকে এইভাবে প্রাণটা। ওনার মৃত্যুর পরে মেঝে খুঁড়ে কিছু পেয়েছিলেন? আর মেঝে খুঁড়ে? ওই খুনিরাই খোঁড়াখুঁড়ি করে যা পেয়েছে সব নিয়ে পালিয়েছে, 1 পয়সাও পাইনি। তবে তবে একটা কথা বলি, ওই 1002 টাকার সবটুকুই কিন্তু মেঝেতে পোঁতা ছিল না। বাবা তো ধারের কারবার করতেন, কিছু টাকা লোকজনকে ধার দেওয়া ছিল। আর কত টাকা ধার দেওয়া থাকতে পারে সেই নিয়ে কোনো আন্দাজ? আরে মশাই, সেও তো আরেক ঝামেলা। হিসেবের খাতাপত্র তো সব এদিক ওদিক হয়ে গেছে। এই যে পুলিশ বাড়ি থেকে যা পেয়েছে নিয়ে গেছে, এখন তা দেখে ধার বাকির কতটা কি বোঝা যাবে সে মশাই পুলিশই বলতে পারে। খাতাপত্র কি গাঙ্গুলি মশাই নিজেই লিখতেন? কি বলি বলুন তো, এর মধ্যেও আবার বিস্তর গোলমাল। আগে নিজেই লিখতেন, ইদানিং চোখে দেখতেন না বলে ওই একে ওকে ধরে একটু লিখিয়ে নিতেন। আচ্ছা, তা কাদের দিয়ে লেখাতেন কিছু জানেন? মানে যারা লিখতো তারা তো ওনার টাকা পয়সা সম্পর্কে সবকিছুই প্রায় জানতে পারতো, তাদেরই কেউ এই খুনটা করে থাকতে পারে কি? কথাটা আপনি ভুল বলেননি, তবে এ তো প্রমাণ সাপেক্ষ। দেখুন, বাবা বেশিরভাগ সময়ই লেখাতেন ওই সদগোপ বাড়ির ননী ঘোষকে দিয়ে। সে জমিদারি সেরেস্তায় কাজ করে, তাছাড়া তার হাতের লেখাও ভালো, বাবার কথাও সে শুনত। ননী ঘোষ? তাই ননী ঘোষের বয়স কত, লোকই বা কেমন? সন্দেহ হয় বয়স 30-32 হবে। মুশকিল হয়েছে, বাবা তো একজনকে দিয়ে লেখাতেন না। ওই তো ওই গণেশ নামে একটা স্কুলের ছেলে, একদিন দেখি তাকেও ডেকে এনেছেন। শুধু ননী ঘোষকে তো আর সন্দেহ করে লাভ নেই। আর কেউ? আর কেউ না মশাই, আর তো কারুর কথা মনে পড়ছে না। আচ্ছা, আপনি কি হিসেবের খাতা থেকে বলতে পারবেন কোন টাকার হাতের লেখা? ননী ঘোষের হাতের লেখাটা মোটামুটি চিনি। কাকে বেশি টাকা ধার দেওয়া হয়েছিল জানেন? বাবা কাউকে বেশি টাকা দিতেন না, ওই 5, 10, 20, খুব বড় জোর 30 টাকা, এর বেশি ধার দেননি কখনো। দেখা করা দরকার, তাকে জিজ্ঞেস করতেই হবে একবার। ননির বাড়িটা খুঁজে পেতে খুব একটা অসুবিধে হলো না। দরজায় কড়া নাড়তেই, আপনি কে? ননী ঘোষ আছেন? আগে আমি ননী ঘোষ। কে আপনি বাবু, কি দরকার? নমস্কার, তোমার সঙ্গে কিছু দরকারি কথা আছে। গাঙ্গুলি মশাইয়ের খুনের ব্যাপারে তোমাকে কয়েকটা প্রশ্ন করব, সেগুলো ঠিক ঠিক জবাব দেবে, আর মিথ্যে বললে কিন্তু বিপদে পড়বে। বুঝতেই পারবেন। আচ্ছা, এবার বলো, মৃত্যুর আগে কোনো মোটা টাকা কেউ শোধ করেছিল বলে মনে হয়? না বাবু, গাঙ্গুলি মশাই ওই ধরুন 30 টাকার বেশি তো কাউকে ধারটা দিতেন না। মোটা টাকা মানে যদি 100-200 হয়, তবে ওই পরিমাণ টাকা তিনি কাউকেই কখনো দেননি। আচ্ছা ধরো, যদি একদিনে 5 জন ধার শোধ করে গেল, তাহলে একটা মোটা টাকা। তা হতেই পারে, তবে গাঙ্গুলি মশাইয়ের খাতকদের বেশিরভাগই ওই চাষাবুষো কিনা, তাই সেটা সম্ভব নয়। এ তো ভাদ্র মাস,
ধান হবার সময় নয় যে প্রজারা টাকা শোধ করে যাবে। ওরা শোধ দেয় ওই পৌষ মাসে। আবার ধান নেয় ধান পাট বুনবার সময় চৈত্র বৈশাখ মাসে। এই সময়টায় লেনদেন বন্ধই থাকে বলতে পারেন। ননির বাড়ি থেকে ফিরে এসে গাঙ্গুলি মশাইয়ের বাড়ির পিছনটা একবার ভালো করে দেখবার জন্য গেলাম। গাঙ্গুলি মশাইয়ের বাড়িতে বড় ছোট মিলিয়ে দুটো ঘর, তার সঙ্গে লাগোয়া ছোট্ট রান্নাঘর। রান্নাঘরের দরজা দিয়ে ঘরের ভিতরে যাওয়া যায়। গাঙ্গুলি মশাইয়ের ছেলে বাড়িতেই ছিল, তার সঙ্গেই ঘুরে ঘুরে সবটা দেখলাম। আপনার বাবার হত্যাকারীকে যদি খুঁজে বার করতে পারি, আপনি কি খুশি হবেন? খুশি? কি বলছেন? আপনাকে আমি 500 টাকা দেব। না 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 না, টাকা দিতে হবে না। আপনি শুধু আমাকে একটু সাহায্য করবেন। আর কাউকে বিশ্বাস করাটা খুব মুশকিল। নিশ্চয়ই নিশ্চয়ই করব সুশীল বাবু, বলুন কি করতে হবে। আপাতত আমার সঙ্গে সঙ্গে আসুন, বাড়ির পিছন দিকটা একবার দেখি। সেদিকে যে বেশ বড় জঙ্গল, যাবেন ওদিকে? ওসব জঙ্গল দেখলে তো আমাদের চলবে না। চলুন একবার দেখেই আসি। বাড়ির পিছনটায় সত্যি ঘন আগাছার জঙ্গল আর বড় বড় বন্য গাছের ভিড়। পাড়াগাঁয়ে যেমন হয়ে থাকে আর কি। তবে এই শ্যামপুরে জঙ্গল একটু বেশি। বর্ষার দিনে মশার কামড় খেয়ে হাত পা ফুলে উঠল। আমি পুরো এলাকাটা তন্ন তন্ন করে দেখলাম। 10 দিনেরও বেশি হয়ে গেছে। পায়ের চিহ্ন যদি কোথাও থেকে যায়, তবে এখানেই তা থাকা সম্ভব। কিন্তু জায়গাটা দেখে হতাশ হতে হলো। জমিটা একই ঘাসে ঢাকা, তার উপরে বর্ষায় সেই ঘাস বেড়ে হাতখানেক লম্বা হয়েছে। সেখানে পায়ের দাগ আর থাকা সম্ভব নয়। আমার কেন জানি মনে হলো খুনি সেই রাতে ঠিক এই পথেই এসেছিল। সামনে লোকালয়ের মধ্যে দিয়ে বাড়ির ভিতরে যাওয়ার সাহস সে দেখাবে না। সবকিছু ভালো করে দেখে নিয়ে ফিরেই আসছি, হঠাৎ এক জায়গায় এক শেওড়া গাছের ডাল ভাঙা অবস্থায় দেখে গাঙ্গুলি মশাইয়ের ছেলেকে জিজ্ঞেস করলাম, একবার শুনবেন, এই ডালটা ভেঙে কে দাঁতন করছিল? আপনি? কই দেখি। না তো, এই জঙ্গলে দাঁতন কাঠি ভাঙতে আসবো কেন? সেটাই তো ভাবছি। কিন্তু কিন্তু আপনি মশাই কি করে জানলেন যে ডাল ভেঙে কেউ দাঁতন করেছে? এই যে দেখুন, ভালো করে দেখুন, একরকম ঘুরিয়ে ঘুরিয়ে মুচড়ে ভেঙেছে ডালটা। তাছাড়া এতগুলো শেওড়া ডালের মধ্যে একটি মাত্র ডালই ভাঙা, আর সেটা যে মানুষের হাতে ভাঙা তা বেশ বোঝা যাচ্ছে। দাঁতন কাঠি বানানো ছাড়া অন্য কি উদ্দেশ্যে এভাবে কেউ ডাল ভাঙতে পারে একটু বলুন তো? বাপরে বাপ, আপনার দেখবার চোখ তো অদ্ভুত। আমার তো মশাই চোখেই পড়তো না। আচ্ছা দেখে বলুন তো, কতদিন আগে এই ডালটা ভাঙা হয়েছে বলে মনে হচ্ছে? তা হবে তো অনেক দিন আগে হতে পারে। খুব বেশি দিন আগে নয়। মোচড়ানো অংশের গোড়াটা দেখে তো মনে হচ্ছে দিন 10 আগের। এর চেয়েও নিখুঁতভাবে বলা যায়। মাইক্রোস্কোপ দিয়ে ওই অংশের সেলুলোজ পরীক্ষা করলে ঠিক ধরা পড়বে। আচ্ছা শুনুন, আমি এই গাছের ভাঙা ডালটা কেটে নিয়ে যাব, একখানা দা এনে দেবেন? গাঙ্গুলি মশাইয়ের ছেলের মুখ থেকে বুঝলাম সে বেশ একটু অবাক হয়েছে। একটা ভাঙা দাঁতন কাঠি নিয়ে আমার এত মাথা ব্যথার কারণ কি সেটা বুঝতে পারছে না। সে দা আনতে বাড়ির ভিতরে যেতে গিয়েই হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ে। ঘাসের মধ্যে থেকে কি একটা জিনিস হাতে তুলে নিয়ে বলল, এটা আবার কি জিনিস? কই দেখি। কাঠের ছোট্ট গোলাকৃতি একটা পাত। আলোয় নিয়ে এসে ভালো করে পরীক্ষা করে দেখলাম পাতের গায়ে একটা খোদাই করা কাজ, একটা ফুল, আর ফুলটার ঠিক নিচেই একটা শেয়ালের মতো জানোয়ার। জিনিসটা যে কি হতে পারে সেটা আন্দাজ করতে পারলাম না। তবে চাকতিটা হাতে নিয়ে সেখান থেকে চলে এলাম, আর যাবার আগে শেওড়া গাছের ভাঙা ডালের গোড়াটাও কেটে নিয়ে এলাম।
পরদিন থানায় গিয়ে দারোগা বাবুর সঙ্গে দেখা করে নিজের পরিচয় দিলাম। আরে বসুন বসুন, আমার দ্বারা যতদূর সাহায্য হওয়া সম্ভব আমি করব। এ সম্বন্ধে কিছু তদন্ত করেছেন? হ্যাঁ, তদন্ত তো করছি, তবে আসামি বার করা এক্ষেত্রে ডিটেকটিভ ছাড়া সম্ভব নয়। আমার কিন্তু ননী ঘোষকে সন্দেহ হয়। হ্যাঁ, আমারও যে হয় না তা নয়, কিন্তু ওর বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করা সহজ হবে না। জেরায় বলেছে খুনের রাতে ও গ্রামে ছিল না, তবে কোথায় ছিল তার সন্তোষজনক প্রমাণ কিন্তু দিতে পারেনি। ওকে চালান দিন না, ভয় খেয়ে যাক। তাহলে আপনি ওকে চালান দিতে বলছেন? দিলে ভালো হয়। এর মধ্যে আরেকটা উদ্দেশ্য আছে, নিশ্চয়ই বুঝতে পারছেন। আরে মশাই, এতদিন পুলিশের চাকরি করে এটুকু বুঝবো না? আরে ওকে চালান দিলে আসল খুনি একটু অসতর্ক হয়ে পড়বে, আর যদি সে গা ঢাকা দিয়ে থাকে তবে বেরিয়ে আসবে, এই তো। ঠিক তাই। যদিও ননী ঘোষকে আমি তাও একেবারে সন্দেহের বাইরে রাখছি না। লোকটা অত্যন্ত ধূর্ত প্রকৃতির। তাহলে কাল না হয় আমি লোকজন নিয়ে গ্রামে গিয়ে ননীকে চালান দেওয়ার কথাটা জানিয়ে দিয়ে আসবো। আচ্ছা, গাঙ্গুলি মশাইয়ের বাড়ি থেকে হিসেবের খাতা টাতা বা অন্য কিছু পাওয়া গেছিল কি? মোট 3খানা খাতা পেয়েছি, তবে লোকটা একদিন ধরে মহাজনী করছিল, তাতে আরো কিছু খাতাও থাকার কথা। আর হ্যাঁ, একটা ছেঁড়া পাতা পাওয়া গেছে, কোনো ওই পুরনো হিসেবের খাতার পাতা হয়তো। হাতের লেখা শনাক্ত করা হয়েছে? হ্যাঁ, তা হয়েছে। ননী ছাড়াও আরো 2টো হাতের লেখা পাওয়া গেছে, একটা গণেশের আর একটা সরফরাজের। ননীর হাতের লেখাই সবচেয়ে বেশি। আর ওই যে ছেঁড়া পাতা পাওয়া গেছে বললেন, সেটাই কার হাতের লেখা? আরে ওখানেই তো গোলমাল সুশীল বাবু, এই 3 জনের কারুরই হাতের লেখা নয় সেখানা। ওই খাতাগুলো আর পাতাটা কি একবার দেখা যাবে? হ্যাঁ নিশ্চয়ই, এই দেখুন না, এই তো। আপনারা যে দেখছি মশাই স্বপ্নরাজ্যে বাস করেন। হ্যাঁ, এত কল্পনা করে পুলিশের কাজ চলে? কোথায় একটা দাঁতন কাঠির ভাঙা গোড়া! সত্যি আমার গুরু মিস্টার সোম একবার একটা ভাঙা দেশলাইয়ের কাঠিকে সূত্র ধরে আসামি পাকড়েছিলেন। বেশ বেশ, তো আপনিও ধরুন না দাঁতন কাঠি থেকে, আমার কোনো আপত্তি নেই, আসামি ধরা পড়লেই হলো। দেখুন, আমি যদি এটাকে এতটা প্রয়োজনীয় বলে মনে না করতাম, তাহলে কি আর এটা সঙ্গে নিয়ে বেড়াই? আসলে আমার বিশ্বাস যে দুটো জিনিসের মধ্যে পারস্পরিক একটা সম্বন্ধ নিশ্চয়ই আছে। সম্বন্ধ কিরকম? যে দাঁতন কাঠি ভেঙেছে তার বা তাদের দলের লোকেরা এই কাঠের পাতখানাও। পাতখানা মানে? সে কথা পরে বলবো। আর একটা সন্ধানও দিয়েছে এই দাঁতন কাঠি। কি সেটা এই যে দোষীর বা দোষীর দলের কারো দাঁতন করবার অভ্যেস আছে। দাঁতন করবার যার প্রতিদিনের অভ্যেস নেই, সে এরকম দাঁতন নিপুণভাবে মোচড় দিয়ে ভাঙতে জানবে না। এবং সম্ভবত সে বাঙালি এবং পল্লীগ্রামেরই লোক। হিন্দুস্তানিরাও দাঁতন করে, কিন্তু দেখবেন তারা আবার শেওড়া ডালের দাঁতন করতে জানে না। তারা সাধারণত নিম বা বাবলা গাছের দাঁতন কাঠি ব্যবহার করে। তাই বলছি, আমার দৃঢ় বিশ্বাস আমাদের এই খুনি লোকটা বাঙালি। সেদিনই আমি কলকাতায় ফিরে মিস্টার সোমের সঙ্গে দেখা করলাম। শেওড়া গাছের ডালটা আমি তাকে দেখাইনি। কাঠের পাতটা তাঁর হাতে দিয়ে জিজ্ঞাসা করলাম, স্যার, এটা কি হতে পারে বলে আপনার মনে হয়? এই জিনিস তুমি কোথায় পেলে? আগে ক্ষমা করবেন, সে কথা আপনাকে এখন বলবো না। আই সি, এই জিনিসটা আমার পরিচিত। এ হলো আসামের মিশমি জাতির মধ্যে প্রচলিত রক্ষা কবচ। আমার কাছে আছে, দেখবে? তো দেখাই। এই দেখুন, এই শেওড়া ডালটা কতদিনের ভাঙা বলে মনে হয়? ভালো করে দেখে দেবো? তাহলে একটু বসো। সেটা নিয়ে ঘরের মধ্যে ঢুকে গিয়ে
একটু পরে ফিরে এসে বললেন, 10-12 দিন আগে ভাঙা হয়েছে। আমি তার কাছ থেকে বিদায় নিয়ে চলে এলাম নিজের বাসায়। আমি একরকম নিশ্চিত যে গাঙ্গুলি মশাইকে খুন করতে এবং খুনের পরে তার ঘরের মেঝে খুঁড়ে দেখতে খুনির সারা রাত লেগে গিয়েছিল। শ্যামপুরে ফিরেই আমি ননী ঘোষের সঙ্গে আরেকবার দেখা করতে গেলাম। আমায় দেখে ননীর মুখ শুকিয়ে গেল, তাও আমার চোখ এড়ালো না। শোনো ননী, তোমাকে আবার একটু জ্বালাতে এলাম, কতগুলো কথা জিজ্ঞেস করব। আগে বলুন। গাঙ্গুলি মশাই যেদিন খুন হন সে রাতে তুমি কোথায় ছিলে? আগে বলো, কোথায় ছিলে? বাড়িতে ছিলে কি? আগে না, সামটায় শ্বশুর বাড়ি যাওয়ার পথে সেদিন দেবনাথপুরের হাটতলায় রাত কাটাই। কেউ তোমায় দেখেছে? আগে তা যদিও দেখেনি। কেন দেখেনি? আসলে অনেক রাত হয়ে গেছিল, তাই ওখানে আশ্রয় নিয়েছিলাম। তখন কেউ ছিল না সেখানে। খেয়াঘাট পার হওনি দেবনাথপুরে? হ্যাঁ বাবু, অনেক লোক একসঙ্গে পার হয়েছিল, তবে আমায় তো কেউ আর চিনে রাখেনি। বাড়ি ফিরেছিলে কবে? শনিবার দুপুরবেলা। গাঙ্গুলি মশাই যে খুন হয়েছে এটা তুমি কার মুখে শুনলে? আগে গায়ে ঢুকেই লোকজনের মুখে শুনি। ঠিক কার মুখে শুনেছিলে তার নামটা বলো। আগে মানে ঠিক মনে পড়ছে না বাবু, বোধহয় হিরু কাপালির। তার কাছে গিয়ে কথা প্রমাণ করতে পারবে? আগে আগে ঠিক মনে তো নেই। যদি হিরু না হয়, ওরে বাবারে কি ঝামেলায় বললুন। ননির কথায় আমার সন্দেহ আরো প্রবল হলো। খুনের রাতে সে বাড়িতে ছিল না, অথচ কোথায় ছিল তার পরিষ্কার প্রমাণও দিতে পারছে না। গোপনে সন্ধান নিয়ে আরো জানলাম ননি সম্প্রতি কলকাতায় গিয়েছিল, আজ 2 দিন হলো গ্রামে ফিরেছে। এ কথা ননিকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই, বেটা সত্যি কথা বলবে না। একটা কিছু কাণ্ড ও ঘটাচ্ছে নাকি তলে তলে, কিচ্ছু বোঝা যাচ্ছে না। দুদিন পর শ্রীগোপাল এসে আমায় খবর দিল গ্রামের মহিন শ্যাকরাকে ডেকে এনেছে আমার সঙ্গে দেখা করাবে বলে। তার কিছু বলার আছে। কি ব্যাপার শ্রীগোপাল, একে কেন এনেছো? বাবু, 3-4 দিন আগে ননী ঘোষ আমার কাছে 11 ভরি সোনার তাবিজ আর হার তৈরি করিয়েছে। 11 ভরি? ওটে, আচ্ছা সেসবের দাম বসিয়ে রেখেছে। মহাজনের নাম শীতল পোদ্দার। মহিন, আমার সঙ্গে আজই তুমি রানাঘাটে চলো। বেলা 3টের ট্রেনে মহিন শ্যাকরাকে নিয়ে রানাঘাটে শীতল পোদ্দারের দোকানে হাজির হলাম। সঙ্গে মহিনকে দেখে পোদ্দার মশাই ভাবলে বড় খরিদ্দার একজন এনেছে মহিন। তাদের আদর অভ্যর্থনাকে উপেক্ষা করে আমি আসল কাজের কথা পারলাম। শীতলবাবু, সেদিন এই মহিন আপনাদের ঘর থেকে 11 ভরি সোনা কিনেছিল। পোদ্দারের মুখ বিবর্ণ হয়ে উঠল ভয়। ভাবলে এ নিশ্চয়ই পুলিশের হাঙ্গামা। হ্যাঁ বাবু, কিনেছিল। টাকা নগদ দেয়? তা দেয়, দিয়েছিল। সে টাকা আছে আপনার কাছে? না বাবু, টাকা কখনো থাকে? আমাদের বড় কারবার, টাকা কোথায় গিয়েছে? ঠিক করে বলুন, টাকা যদি থাকে তবে আনিয়ে দিন। আর শুনুন, আপনার কোনো ভয় নেই, এ চুরির ব্যাপার নয়, আর মোহিনীরও এতে কোনো দোষ নেই। আপনাদের কাউকেই কোনো পুলিশি হাঙ্গামায় পড়তে হবে না। তবে হ্যাঁ, কোর্টে সাক্ষী দিতে হতে পারে। দিন, এবার টাকাটা বার করুন। পোদ্দার মশাই, আমাদের ভয়ের কোনো কারণ নেই। বাবু বলছেন, দেখুন না, টাকা যদি থাকে তাহলে বাবুকে দেখিয়ে দিন। সে না হয় বুঝলাম, কিন্তু বাবু একটা কথা, টাকা তো সব সমান, টাকার গায়ে কি আর নাম লেখা থাকে? সে কথায় আপনার তো কোনো দরকার নেই। নাম লেখা থাক না থাক, সে টাকা আপনি বার করে দিন। শীতল পোদ্দার একটা থলির মধ্যে থেকে টাকা বের করে নিয়ে এলো।
সেদিনকার তহবিল আলাদা করা ছিল। আসলে সোনা বিক্রির টাকা নিয়েই আমাদের আবার সোনা কিনতে যেতে হয় কি না, তাই এই তহবিলটা আমাদের আলাদা করাই থাকে। বাবু, একটা কথা জানাই আপনাকে, এইগুলো কিন্তু পুরনো টাকা, মানে কোথাও পোঁতা টোতা ছিল মনে হয়, এই চুরির টাকা নয়। কিন্তু আমি যেন জড়ি না পড়ি, একটু দেখবেন বাবু। মহিনকে নিয়ে দোকানের বাইরে চলে এলাম। পোদ্দারের দোকান থেকে বেরোবার পর থেকেই কেমন একটা বিবর্ণ হয়ে আছে সে। এই মহিন, তোমার মুখ এরকম শুকনো দেখাচ্ছে কেন? আগে কিছু না বাবু। আচ্ছা, ওই টাকা পরীক্ষা করলে ঠিক বোঝা যাবে কতদিন মাটির নিচে ছিল? অবশ্যই, কিন্তু তাতে তোমার ভয় কি? তুমি গাঙ্গুলি মশাইকে খুন করনি তো? খুন? গাঙ্গুলি মশাইকে? কি যে বলেন আপনি, কি যে বলেন বাবু? দেখলাম ওর সর্বশরীর যেন থরথর করে কাঁপছে। আমরা ডিটেকটিভ, আসামি ধরতে বেরিয়ে কাউকে সাধু বলে ভাবা আমাদের স্বভাব নয়। এই ঘটনায় ননী ঘোষ কোনো না কোনোভাবে যুক্ত আছেই, এই সন্দেহ এখন আমার বদ্ধমূল হল। বিশেষ করে টাকা দেখবার পর তো একেবারেই, কিন্তু এখন আবার একটা নতুন সন্দেহ এসে উপস্থিত হলো। এই মহিন শেখরার সঙ্গে আবার খুনের কোনো সম্পর্ক নেই তো? এই মহিনের যোগাযোগের মাধ্যমেই ননী খুনটা করেনি তো? দুজন মিলেই হয়তো এই কাজটা করেছে। আবার এমনও হতে পারে খুনটা মোহিনী করেছে আর ননী ঘোষ নির্দোষ। কিন্তু এটাও তো সত্যি যে ননী ঘোষের হাতেই খাতাপত্র ছিল, কত টাকা আসছে যাচ্ছে সেসবের খবর ননী তো জানত। মহিন শেখরা সে খবর কি করে রাখবে? আচ্ছা মহিন, তোমার দোকানে তো অনেকেই যায়, তাই না? হ্যাঁ হ্যাঁ বাবু। গাঙ্গুলি মশাইও যেতেন? তা যেতেন বই কি বাবু। গিয়ে উনি গল্প টল্প কিছু করতেন? তাও করতেন বই কি। টাকা কড়ির কথা কিছু বলতেন তোমার দোকানে বসে? সেটা তো তার স্বভাবই ছিল। হ্যাঁ, সে কথাও বলতেন মাঝে মাঝে। আচ্ছা, ননী ঘোষের সঙ্গে তোমার বুঝি খুব মাখামাখি ভাব? না বাবু, ননী আমার দোকানে গয়না গড়াতে আসতো, সে আমার খদ্দের, এর থেকেই যা আলাপ। তাছাড়া সে আমার গাঁয়ের লোক, এইটুকুই যা। এবার একটা কথা বলো, তুমি আর ননী, তোমরা দুজনে মিলে গাঙ্গুলি মশাইকে খুন করে টাকা পয়সা সব ভাগাভাগি করে নিয়েছ, তাই তো? কি যে বলেন বাবু, আমি প্রেম হত্যার পাত খবর টাকার জন্য? আপনাকে সত্যি কথা বলছি বাবু। না, কিছুই বুঝতে পারা গেল না। কেউ কেউ থাকে নিপুণ ধরনের একেবারে স্বাভাবিক অভিনেতা, এর কাছ থেকে আপাতত এর বেশি কিছু জানা গেল না। শ্যামপুরে ফিরে আমি গাঙ্গুলি মশাইয়ের ছেলে শ্রীগোপালের সঙ্গে দেখা করলাম। বলছি, থানা থেকে দারোগা বাবু আর ইন্সপেক্টর বাবু এসেছিলেন, আপনাকে খুঁজছিলেন। তুমি গয়নার কথা কিছু বলেছো তাদেরকে? না না, আমি কেন সে কথা বলতে যাব। তা বেশ করেছ। ওরা আপনার সেই কাঠের চাকতি মতো জিনিসটা দেখতে চাইছিলেন। কেন? সে কথা তো কিছু বলেননি। চাকতিটা দেখে তারা যদি কিছু বের করতে পারেন তো আমি সেটা তাদের দিয়ে দিতে রাজি আছি। তবে মনে তো হয় না তারা কিছু বের করতে পারবেন বলে। এখন শীতল পোদ্দারের দোকানে চালিয়ে দিয়ে দিব্যি ননীর ওপর দোষ চাপাচ্ছে। সেদিন সন্ধ্যের সময় ননী ঘোষের সঙ্গে আরেকবার দেখা করলাম। আমাকে যতবারই লোকটা দেখে ততবারই ওর মুখ চোখ হাবভাব কেমন যেন বদলে যায়, আর ওতেই কেমন একটা সন্দেহ হয় যে লোকটা কিছু একটা লুকোচ্ছে। ননী, তুমি কি সম্প্রতি মহিনের দোকান থেকে তাবিজ গড়িয়েছ?
তা মানে হ্যাঁ বাবু। তা অত টাকা পেলে কোত্থেকে হঠাৎ তুমি? এ, হঠাৎ কেন বাবু, আমরা 3 পুরুষে ঘি মাখনের ব্যবসা করি, টাকা হাতে ছিল তাই ভাবলাম নগদ টাকা পাড়া গায়ে রাখাটা। টাকা নগদ দিয়েছিলে না নোটে? না না নগদ নগদ। সেই সব টাকাই তোমার ঘি মাখন বিক্রির টাকা? আগে হ্যাঁ বাবু, কিন্তু কেন বাবু এই কথা কেন জিজ্ঞেস করছেন? আমার কিছু বলার আগেই ননি বলে উঠল, ও সব বুঝেছি, এই সব ওই মোহিনী সাকড়ার চালাকি। শালা আমার নামে আজে বাজে কথা বলে বেড়াচ্ছে। বাবু বাবু ঈশ্বরের নামে শপথ করে বলছি, আমি খুন করিনি। না, এই মহা ধড়িবাজ লোকটার পেট থেকে এত সহজে কথা বের করা যাবে না। ননিকে ছেড়ে দিয়ে গ্রামের মধ্যে বেড়াতে বেরোলাম। হাঁটতে হাঁটতে গাঙ্গুলি মশাইয়ের বাড়ির কাছে গিয়ে পড়েছি। এমন সময় দেখি কে একজন ভদ্রলোক শ্রীগোপালের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছেন। এই যে সুশীল বাবু, এই সুশীল বাবু, আসুন আসুন, চা খাবেন আসুন। না না, এখন না, একটু ব্যস্ত আছি। আরে আসুন না, আরে আসুন, আলাপ করিয়ে দিই। হ্যাঁ, ইনি সুশীল রায়, আর ইনি হলেন জানকী বাবু, আমাদের পাড়ার জামাই, মানে আমাদের ওই বুড়ি দিদিমা, ওই বুড়ি দিদিমার জামাই। আসলে বাবা ওনাকে খুবই স্নেহ করতেন, তাই তাই উনিও চান যে বাবার খুনের একটা কিনারা হোক। কেন জানি না একটু অস্বস্তি বোধ হলো। শ্রীগোপাল সম্ভবত তদন্তের বিষয়েই এই লোকটাকে কিছু বলছিল। কি জানি কত কি না বলে দিয়েছে আবার। নমস্কার, বড়ই দুঃখজনক ব্যাপার। আচ্ছা, আপনার কি মনে হচ্ছে? কি ব্যাপারে? কি আবার? হরিশ গাঙ্গুলির খুনের ব্যাপারে? ও হ্যাঁ, মানে না, কিছুই না। তবে জানেন, আমার মনে হয় খুনটা এখানকার লোকই করেছে। আপনি বলছেন এই গাঁয়েরই লোক খুন করেছে? অন্তত এই গ্রাম সম্পর্কে জানাশোনা লোক ছাড়া এই কাজ হয়নি। আচ্ছা, এই ননি ঘোষ সম্পর্কে আপনার কি মনে হয় বলুন তো? আমি বিস্মিতভাবে জানকী বাবুর মুখের দিকে চাইলাম। অর্থাৎ শ্রীগোপাল ননি ঘোষের কথাও এই ভদ্রলোকের কাছে বলেছে। ভারী রাগ হলো শ্রীগোপালের ব্যবহারে। তদন্তের খুঁটিনাটি যাকে তাকে বলে বেড়াচ্ছে। ননি ঘোষের কথা আপনাকে কে বলল? কেন, শ্রীগোপালের মুখেই তো সব শুনলাম। আপনি কি তাকে সন্দেহ করেন? আলবাত করি। হিসেব লেখার ভার যখন তার উপরেই ছিল, তখন গাঙ্গুলি মশাইয়ের কাছে কত টাকা কড়ি ছিল সে তো ওরই জানার কথা। কথাটা আপনি ভুল বলেননি। ননি ঘোষ লোকটা মোটেও সুবিধের নয়। আচ্ছা, আপনি ঘটনাস্থলে ভালো করে খোঁজাখুঁজি করেছিলেন? তা খুঁজেছিলাম বই কি। কিছু পেয়েছিলেন? আবারও আমার বিস্মিত হওয়ার পালা। আমি নিষ্পৃহভাবে উত্তর দিলাম, না, তেমন কিছু পাইনি। তাহলে কিছুই পাননি? না জানকী বাবু, কিছুই পাইনি। কাঠের পাতের কথাটা জানকী বাবুকে বলার ইচ্ছে আমার হলো না। এই বিষয়ে ওনাকে বলে কি হবে? জিনিসটা কি সে কি আর উনি বুঝবেন? মিস্টার সোমের সাহায্য ছাড়া আমারই তো বোঝার সাধ্য ছিল না। জানকী বাবু চলে গেলে আমি শ্রীগোপালকে ধরলাম। শ্রীগোপাল, তুমি ওনাকে ননি ঘোষের কথা বলেছ? হ্যাঁ, তা তা বললাম বটে। কেন বলুন তো? দেখো শ্রীগোপাল, আমার ওপর তোমার বিশ্বাস নাও থাকতে পারে, তা বলে ব্যাপারটা নিয়ে সবার সঙ্গেই এইভাবে আলোচনা না করা ভালো। এতে কিন্তু তদন্তের ব্যাঘাত ঘটতে পারে। শ্রীগোপাল চুপ করে রইল। ও নির্বুদ্ধিতায় ভারী বিরক্ত হলাম। সেদিন আমি মহিন শ্যাকরার সঙ্গে আবার দেখা করতে গেলাম। মহিন আমায় দেখে ভয়ে ভয়ে একটা টুল পেতে দিল বসবার জন্য। আচ্ছা মহিন, একটা সত্যি কথা বলবে, তোমার কি ননির সঙ্গে কিছুদিন আগে কোনো ঝগড়া বিবাদ হয়েছিল? ও, ননি বলেছে না? না বাবু, সব মিথ্যে কথা, সব মিথ্যে। ঝগড়া হয়েছিল কি তাহলে? সত্যি কথাটা বলো। মহিন চুপ করে রইল অনেকক্ষণ, তারপর আস্তে আস্তে বলল, হয়েছিল বাবু, কিন্তু আমার তাতে
কোনো দোষ? সেসব পরে হবে, আগে বলো দেখি কি নিয়ে ঝগড়া হয়েছিল। সোনার দর নিয়ে বাবু। আচ্ছা, শ্রীগোপালের কাছে ননী ঘোষের তাবিজ গড়ানোর কথা তুমি এই জন্যই বলেছিলে, তাই তো? হ্যাঁ বাবু। তুমি তখন ভেবেছিলে যে ননী ঘোষই খুন করেছে। তা না, মানে ঠিক করে বলো। না বাবু। তাহলে যে তুমিও আইনত দোষী হবে এখন সেটাই ভাবছো তো? মহিন শেখরা ভয়ে ঠক ঠক করে কাঁপতে লাগলো। বললে, বাবু তা তোমাকে গ্রেপ্তারের জন্য থানায় খবর দেব। মহিন আমার পা জড়িয়ে অনুনয় করে বলল, দোহাই বাবু, দোহাই বাবু, আগে আগে আমার সব কথা শুনে নিন। আপনি দেশের লোক, মহিন, আমার সর্বনাশ ছাড়ো, করেন না বাবু। ছাড়ো, বাচ্চা ছাড়ো, কাচ্চা ওঠো, নিয়ে মারা ওঠো, ওঠো। পড়বো। ঠিক আছে, কি বলতে চাও বলো। ননির টাকাগুলো তখন আমি লুটের টাকা বলে সন্দেহ করিনি। কি করে করব বলুন বাবু? তা কি সম্ভব? শ্রীগোপাল আমাকে বলল আপনি ননী ঘোষকে সন্দেহ করেন, তখন আগ বাড়িয়ে গিয়ে আপনাকে ওসব বলেছিলাম। বিশ্বাস করুন বাবু, আমি খুন করিনি। মহিনের দোকান থেকে চলে এলাম আমি। সত্যি বলতে শ্রীগোপালের নির্বুদ্ধিতা এবার নানান দিক থেকে প্রকাশ পাচ্ছে। যদি ওর বাবার খুনের আসামি ধরা না পড়ে তবে সেটা ওর এই নির্বুদ্ধিতার জন্যই ঘটবে। কথাটা শ্রীগোপালকে বলবার জন্য তার বাড়ির দিকে চললাম। শর্টকাট হবে বলে বনের রাস্তা ধরলাম, সেই বন যেখানে আমি সেদিন মিশমি জাতির কবচ ও দাঁতন কাঠির গোড়াটা সংগ্রহ করেছিলাম। ইতিমধ্যেই অন্ধকার নেমেছে। হঠাৎই কিছুটা দূরে একটা সাদা মতো কিছু দেখে থমকে দাঁড়িয়ে গেলাম। জিনিসটা আবার নড়াচড়া করছে। মুহূর্তের জন্য ভয় যেন বুকের রক্ত হিম করে দিল। এই বন পেরোলেই গাঙ্গুলি মশাইয়ের বাড়ি। এ কি গাঙ্গুলি মশাইয়ের ভূত নাকি রে বাবা? হঠাৎ একটা টর্চের আলো জ্বলে উঠল, সঙ্গে সঙ্গে একটা কড়া গলায়, এই কে কে ওখানে কে? না আমি তো তাই জিজ্ঞেস করছিলাম, আপনি কে? অন্ধকারের বুক চিরে একখানা মনুষ্য মূর্তি বেরিয়ে এলো আমার ঠিক সামনেই। টর্চের আলো ফেলতেই দেখলাম জানকী বাবু। আপনি আপনি কি করছিলেন অন্ধকার বনের মধ্যে? আপনি? আমি মানে এই ও বুঝেছি বুঝেছি। আগে কিছু মনে করবেন না, হঠাৎই এসে পড়েছিলাম এখানে। না না, ঠিক আছে, ও ও কিছু না, চলুন চলুন চলুন। তাড়াতাড়ি পাশ কাটিয়ে এগিয়ে যাই। ভদ্রলোক শুধু যেন অপ্রতিভ নয়, আমাকে হঠাৎ দেখে যেন একটু ভয়ও পেয়ে গেছেন। কি মুশকিল, এসব পাড়া গাঁয়ে শহরের মতো বাথরুমের বন্দোবস্ত না থাকাতে সত্যি অনেকের বড়ই অসুবিধে হয়। জানকী বাবুকে এই অন্ধকারে গাঙ্গুলি মশাইয়ের ভূত বলে মনে হয়েছিল ভেবে আমার খুব হাসিই পেল। বাপরে বাপ, ভদ্রলোককে কি বিপন্নই না করে তুলেছিলাম। শ্রীগোপালের বাড়িতে বসে চা খাচ্ছি, এমন সময় জানকী বাবু আমার পাশে এসে বসলেন। তাকেও চা দেওয়া হলো। জানকী বাবু দেখলাম বেশ মজলিশি লোক। চা খেতে খেতে তিনি নানা মজার মজার গল্প বলতে লাগলেন। আমি তো মশাই গাঁয়ের জামাই, আজ 14 বছর ধরেই গ্রামের সঙ্গে সম্পর্ক। এখানকার কাকে না চিনি বলুন, এখানকার সকলেই আমার আত্মীয়। আপনি কি এখানে প্রায় যাতায়াত করেন? তাহলে তো হবেই আত্মীয়তা। আমার স্ত্রী গত হয়েছেন আজ বছর 3 তারপর থেকে আর খুব একটা আসি না। তবে শাশুড়ি ঠাকুরুন বৃদ্ধ হয়ে পড়েছেন, আমায় আসার জন্য চিঠি লেখেন, না এসে পারিনি। কয় ছেলেপুলে আপনার? একটি ছেলে হয়েছিল, মারা গিয়েছে, এখন আর কিছুই নেই। আচ্ছা সুশীলবাবু, গাঙ্গুলি মশাইয়ের খুন সম্বন্ধে পুলিশ কোনো সূত্র পেয়েছে বলে আপনার মনে হয়? কেন বলুন তো? আসলে গাঙ্গুলি মশাই আমার শ্বশুরের মতনই ছিলেন, বড় স্নেহ করতেন আমায়। তাঁর খুনের একটা কিনারা না হওয়া পর্যন্ত আমার মনে শান্তি নেই। আচ্ছা শুনুন না,
আমি কি এই কাজে আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি? জানেন, এখানে আসার পর থেকে আমিও ঘটনাটা নিয়ে বিস্তর ভেবে চলেছি। তাই নাকি? তা কিভাবে সাহায্য করতে চাইছেন বলুন? মানে ওই আপনি আপনার মতো যেমন খোঁজ খবর করছেন করুন, আমিও যদি কোনো সূত্রটুত্র পাই তাহলে আপনাকে জানিয়ে দেব, যদি আপনার কোনো কাজে লেগে যায় আর কি। বেশ তো। তা কিছু সূত্র পেলেন? তেমন কিছু নয়, শুধু ওই ননি ঘোষকেই সন্দেহ হচ্ছে মশাই। কেন, আপনার হচ্ছে না? হ্যাঁ, দেখুন, আপনাকে তো বলেইছি, লোকটার হাবভাব আমার যথেষ্ট সন্দেহজনক লেগেছে। তা আপনার সন্দেহের কারণটা কি? আপনি কি ওর বিরুদ্ধে কোনো প্রমাণ পেয়েছেন? আরে মশাই, সেই গয়নার ব্যাপারটাই তো ওর বিরুদ্ধে একটা মস্ত বড় প্রমাণ। হ্যাঁ, সে কথা আমারও মনে হয়েছে, কিন্তু ওর মধ্যে গোলমালও রয়েছে যথেষ্টই। মহিন শ্যাকরাকে নিয়ে তো? দেখুন, আমি কিন্তু মহিনকে সন্দেহ করি না। কেন বলুন তো? আরে মহিন তো গাঙ্গুলি মশাইয়ের খাতা লিখতো না সুশীলবাবু, সবটা ভেবে দেখুন একবার। না, সেসব আমিও ভেবেছি, তাহলেও কিন্তু জিনিসটা ঠিক পরিষ্কার হচ্ছে না। কিছু একটা গন্ডগোল। চলুন না মশাই, দুজনে মিলে একবার ননির কাছে যাই। আমি তার কাছে গিয়েছিলাম, কোনো ফল হবে না। ও আচ্ছা আচ্ছা, হিসেবের খাতাগুলো সেগুলো কোথায়? সেসব পুলিশের জিম্মায়। আপনি ভালো করে দেখেছেন খাতাগুলো? দেখেছি বলেই তো ননিকে জড়াতে পারছি না ভালো করে। খাতায় শুধু ননির হাতের লেখা নয়, আরো অনেকের হাতের লেখা আছে। কার কার, মানে কার কার আছে? জানকীবাবু ব্যাকুলভাবে প্রশ্নটা করে আমার মুখের দিকে যেন উৎকণ্ঠিত আগ্রহে উত্তরের অপেক্ষায় চেয়ে রইলেন। আমি মৃত মুসলমান ভদ্রলোকটির ও স্কুলের ছাত্রটির কথা তাঁকে বললাম। ও এই, সে তো আমিও জানি। হ্যাঁ, মানে যা শুনেছেন তার বেশি আমারও কিছু বলবার নেই। পরদিন সকালে ননি ঘোষ এসে আমার কাছে হাজির হলো। বাবু, আপনার সঙ্গে আমার কথা আছে। কি? জানকীবাবু এ গাঁয়ের জামাই বলে খাতির করি, কিন্তু উনি কাল রাতে আমায় যেরকম গালমন্দ দিয়ে এসেছেন তাতে আমি বড়ই কষ্ট পেয়েছি। বাবু, যদি কোনো দোষ করে থাকি তবে পুলিশে দিন, তাই বলে এমন করে গালমন্দ করবেন? তুমি বড়ই চালাক লোক ননি, আমি সব বুঝি। তোমাকে পুলিশে দেবার হলে একদিনও হাজতের বাইরে রাখবো ভেবেছো? বাবু কি আমাকে এখনো সন্দেহ করেন? লোকটা সাংঘাতিক ধূর্ত। আমার দৃঢ় বিশ্বাস, এ খুন যেই করুক, এই ঘটনায় ননি কোনো না কোনোভাবে নিশ্চয়ই জড়িত। অথচ ও ভেবেছে যে আমার চোখে ধুলো দেবে। বললাম, সে কথা এখন নয়, 1 মাসের মধ্যেই জানতে পারবে। বাবু, আপনি আমাকে যতই সন্দেহ করুন, দেশে ন্যায় বিচারও আছে। ধূর্ত লোকেরাই ন্যায় বিচারের দোহাই পাড়ে বেশি। লোকটার উপর আমার সন্দেহ দ্বিগুণ বেড়ে গেল। সারাদিন ব্যস্ততার মধ্যে কেটে গেল। সন্ধ্যের পরে বাড়ি ফিরে আহারাদি সেরে অনেকক্ষণ বই পড়লাম। তারপর আলো নিভিয়ে দিয়ে ঘুমোবার চেষ্টা করলাম, কিন্তু কেন জানি না অনেক রাত পর্যন্ত ঘুম এলো না। আর ঠিক সেই জন্যেই সেই রাতে আমার প্রাণটা বেঁচে গেল। ব্যাপারটা কি হলো খুলে বলি। কৃষ্ণপক্ষের গভীর অন্ধকার রাত, মাঝে মাঝে বৃষ্টি পড়ছে, আবার থেমে যাচ্ছে, অথচ গুমোট কাটেনি। আমার ঘরটার উত্তর দিকে একটা মাত্র কাঠের গড়াত দেওয়া জানলা, আর জানলার সামনাসামনি দরজা। পশ্চিম দিকের দেওয়ালে জানলা নেই, শুধু একটা ঘুলঘুলি। রাত প্রায় 1টা কি তার একটু বেশিই হবে। আমি একেবারে ঘুমিয়ে পড়িনি, সামান্য একটু তন্দ্রা মতো এসেছিল। হঠাৎ বাইরে ঘুলঘুলির ঠিক নিচেই যেন কার পায়ের শব্দ শোনা গেল। গরু ছাগলের পায়ের শব্দ হওয়া বিচিত্র নয়, তাই আর বিশেষ গ্রাহ্য করলাম না। তারপর শব্দটা সেদিক থেকে আমার মাথার পাশের জানলার কাছে এসে থামল। আমি তখনও ভাবছি এটা গরুর পায়ের শব্দ। এমন সময় আমাকে একরকম হতবাক করে দিয়ে আবছা অন্ধকারের
লাঠির অগ্রভাগে তীক্ষ্ণ ছোরাটা বাঁধা ছিল, আর বাইরে থেকে সেটা ভিতরে ঢুকিয়ে দিয়ে আমার বুক লক্ষ্য করে ঠিক কুড়ুলের কোপ মারার ধরনে লাঠি উঁচিয়ে কোপ মারলেই ছোরাখানা আমার পিঠ এফোঁড় ওফোঁড় করে বেরিয়ে যেত। তবে আমিও যে নিরস্ত্র ছিলাম না। আমার বালিশের তলায় লুকোনো ছিল একটা 6 নলা অটোমেটিক ওয়েবলি রিভলভার। সেটা হাতে করে তক্ষুনি বাইরে এসে টর্চ ধরে সর্বত্র খুঁজলাম। জানলার কাছে জুতো শুদ্ধ টাটকা পায়ের দাগ। দাগের উপর ভালো করে টর্চ ফেলে দেখলাম কি জুতো, রাবার সোল নাকি চামড়ার? না, ওই অন্ধকার বৃষ্টির রাতে ভালো করে বোঝা গেল না। এখনই এই জুতোর সোলের একটা ছাঁচ নেওয়া দরকার। অথচ এমনই দুর্ভাগ্য, ছাঁচ নেওয়ার কোনো উপকরণই আমার কাছে নেই আজকে। আকাশের দিকে চাইলাম, কেমন যেন একটা ভয় করতে লাগলো। অদ্ভুত একটা শিহরণ। আজ কৃষ্ণপক্ষের মেঘে ঢাকা ঘোর অন্ধকার রাত। ঠিক গত কৃষ্ণপক্ষেই এমনই এক রাতে হরিশ গাঙ্গুলি খুন হয়েছিলেন। আমি শ্রীগোপালকে ডাকাডাকি করে তুললাম। শ্রীগোপাল, শ্রীগোপাল, ওঠো ওঠো ওঠো, দরজা খোলো। শ্রীগোপাল, আমি সুশীল, বাইরে এসো। আরে সব বলছি, তুমি বাইরে এসো, আলো নিয়ে এসো। শ্রীগোপাল একটা কেরোসিনের লণ্ঠন জ্বালিয়ে চোখ মুছতে মুছতে বেরিয়ে এসে বিস্মিত হয়ে বলল, ও সুশীল বাবু, আপনি এত রাতে? আরে এ কি, এ এত রক্ত! আপনি 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 বসুন বসুন বসুন, আমি জল নিয়ে আসছি, বসুন। আগে একটু বসিস, সব সব বলছি তোমাকে। এক গ্লাস জল খাওয়া তো দেখি। এ সুশীল বাবু, এ নিন, জল খান, জল খান, এ নিন। একটু চা খাবেন? না না, চা না। ঠিক আছে, আগে সুস্থ হয়ে নিন, সুস্থ হয়ে নিন। কি হয়েছে বলুন দেখি। বলছি বলছি। শ্রীগোপালকে সবটুকু ঘটনা খুলেই বললাম। ব্যাপার শুনে সে বলল, আমার মনে হয় এর মধ্যে ননি জড়িত আছে। এ নির্ঘাত তারই কাজ। না না না, এ ননির কাজ নয়। কি করে জানলেন? বাকি রাতটা শ্রীগোপালের বাড়ির দাওয়ায় বসেই কাটিয়ে দিলাম। এ ঘরে সেরকম কিছুই নেই। একটা ছোট চামড়ার সুটকেস, তাতে খান কতক জামা কাপড়। কেউ একজন ঘরের মধ্যে ঢুকে সুটকেসটা মেঝেতে ফেলে তার মধ্যে হাতড়ে কিনেনি। এ কেমন ধারা চোর? তবে কি রিভলভারটা চুরি করতে এসেছিল? যদিও সেটা আমার পকেটেই আছে, তবে রিভলভারের অস্তিত্ব কারো জানা থাকলে সে উদ্দেশ্য থাকাটা বিচিত্র নয়। বাড়ি থেকে বেরোচ্ছি, দেখি বাড়ির সামনেই জানকী বাবু দাঁড়িয়ে। আরে জানকী বাবু, ভালোই হলো আপনার সঙ্গে দেখা হয়। দেখুন না, আমার ঘরে ঢুকে কেউ কিছু খোঁজাখুঁজি করে গিয়েছে। বলেন কি, একেবারে ঘরের ভেতরে ঢুকে পড়েছে? চলুন তো, চলুন তো একবার দেখি। চলুন। কোনো জিনিস ছিল নাকি? কি জিনিস বলুন তো? অন্য কোনো দরকারি, মানে মূল্যবান কোনো জিনিস? মূল্যবান? এখানে আর মূল্যবান জিনিস কি থাকবে বলুন? হঠাৎ আমার একটা কথা মনে পড়ল। মিশমিদের সেই কবচ আর দাঁতন কাঠের টুকরোটা আমি এই ঘরেই কাল পর্যন্ত রেখেছিলাম, কিন্তু হামলার পর কি মনে করে দুটোই আমি নিজের কাছে নিয়ে রেখেছি। এখনো সে দুটো আমার পকেটেই আছে। কিন্তু কথাটা জানকী বাবুকে বলি বলি করেও বলা হলো না। এই কাজের জন্য কি ননির ওপর আপনার সন্দেহ হয়? হ্যাঁ, তা হয় খানিকটা। তাহলে একবার ওকে ডাকিয়ে দেখি না? না না না, এখনই নয়। আমি মামার বাড়ি যাচ্ছি। আমি যাওয়ার পর ওকে ডেকে জিজ্ঞেস করবেন। কিছুক্ষণ পরে আমি জানকী বাবুর কাছ থেকে বিদায় নিয়ে
মামার বাড়ি চলে গেলাম। আমার মামার বাড়ির পাশেই সুরেশ ডাক্তারের বাড়ি। সে আমারই সমবয়সী, তবে গ্রামেই প্র্যাকটিস করে। ওর কাছে ক্ষতস্থান ধুইয়ে ব্যান্ডেজ করিয়ে আবার শ্যামপুরেই ফিরে এলাম। পরের দিন প্রাতঃভ্রমণে বেরিয়েছিলাম। পথে দেখা হয়ে গেল জানকীবাবুর সঙ্গে। কালবেলাটা দাঁড়ান বলেই তিনি আমার সামনে রাস্তার ধারে একটা শেওড়া ডাল ঘুরিয়ে ভেঙে নিলেন দাঁতন কাঠির জন্যে। অতি অল্পক্ষণের জন্যে আমার ভাবান্তর ঘটল, তবে পরক্ষণেই আমি সামলে নিয়ে তার সঙ্গে সহজভাবে কথাবার্তা বলতে শুরু করলাম। ঘণ্টাখানেক পর ঘুরে এসে আমি ভাঙা শেওড়া ডালটা ভালো করে লক্ষ্য করে দেখলাম। সঙ্গে নিয়ে গেছিলাম সেদিনকার সেই দাঁতন কাঠির শুকনো গোড়াটা। যে বিশেষ ভঙ্গিতে আগের ডালটা ভাঙা হয়েছে, এটাও অবিকল তেমনই ভঙ্গিতে ঘুরিয়ে ঘুরিয়ে ভাঙা। কোনো তফাৎ নেই। আমার মাথার ভিতরটা কেমন। আরে সুশীল বাবু যে, আসুন আসুন আসুন। তা কি মশাই, কোনো সন্ধান করা গেল? তা প্রায় করেই ফেলেছি বলতে পারেন। এখন আপনার একটু সাহায্য লাগবে দারোগা বাবু। গাঙ্গুলি মশাইয়ের হিসেবের খাতার যে ছেঁড়া পাতাখানা আপনার কাছে আছে না, সেটা একবার দরকার। ব্যাপার কি বলুন তো? কিছু সূত্র টুত্র? বিস্তারিত এখনই কিছু বলছি না, তবে ওই হাতের লেখাটা একটু মিলিয়ে দেখার ব্যাপার আছে। মিলিয়ে? তা কিরকম? গাঙ্গুলি মশাইয়ের খাতা লিখত যে কজন, তাদের সবার হাতের লেখাই কিন্তু আমরা চিনি। কেবল ওই একটা হাতের লেখা চিনতে পারছিলাম না, তাই তো? হ্যাঁ, সে তো আমি আপনাকে বলেছি। হ্যাঁ, ঠিকই। এখন সেই লোকটা যে কে হতে পারে তার একটা আন্দাজ করে ফেলেছি। তার হাতের লেখার সঙ্গে এখন সেই পাতার লেখাটা মিলিয়ে দেখতে হবে। তা লোকটার বর্তমান হাতের লেখা পাওয়া যাবে তো? সেটাই জোগাড় করার চেষ্টা করছি। লেখা মিলে গেলে আমি সন্দেহভাজন হিসেবে তাকে পুলিশে ধরিয়ে দেব। আমায় বলবেন না, আমি গিয়ে গ্রেপ্তার করে নিয়ে আসবো। ওয়ারেন্ট বের করিয়ে নিতে যা দেরি। বাকিটুকু কিন্তু আপনার হাতে। আরে সে ভাববেন না মশাই, যদি আপনার সংগ্রহ করা প্রমাণের জোর থাকে, বাকিটা আমার ওপর ছেড়ে দিন। 17 বছর এই কাজ করছি, বুঝলেন? আমি গ্রামে ফিরে একদিনও চুপ করে বসে রইলাম না। এসব ব্যাপারে দেরি করতে নেই, করলেই ঠকতে হয়। জানকীবাবুর শাশুড়ির সঙ্গে আরেকবার দেখা করলাম। শুনলাম জানকীবাবু কাছাকাছি কোনো এক পুকুরে মাছ ধরতে গিয়েছেন। বৃদ্ধা এও জানালেন যে জানকীবাবু আর মাত্র কয়েকটা দিনই শ্যামপুরে আছেন। তার মানে আমাকে যা করার এই দুদিনের মধ্যেই করে ফেলতে হবে। বৃদ্ধাকে জিজ্ঞেস করলাম, দিদিমা, জানকীবাবু আপনাকে কিছু কিছু টাকা পাঠান বলে শুনেছি। পাঠান? না দাদা, ও কথা কার কাছে শুনেছ? জামাই আমার তেমন লোকই না। সে কি, টাকা তিনি পাঠান না? উল্টে আরো ন্যায় ছাড়া দেয় না। মেয়ে থাকতে তো বোঝা দিত, এখন একেবারে উপর হাতটি করে না কো। বুঝলাম, কিন্তু চিঠিপত্র দিয়ে খোঁজ খবর তো নিশ্চয়ই নেয়, তাহলেই হলো। তা চিঠিপত্র দেয় কখনো সখনো। ওই বছরে একবার বিজয়ার পেন নাম জানিয়ে একখান চিঠি লেখে। ও, খাম না পোস্ট কার্ড? না দাদা, খাম তো নয়, রেজিস্টারি চিঠি। তুমিও যেমন দাদা, মেয়ে বেঁচে না থাকলে জামাই পর হয়ে যায়, তার উপর কি আর কোনো দাবি থাকে? ওই কোনো রকমে 2 লাইন লিখে কাজ সারে আর কি। দিদিমা, বলছি সেই চিঠি আছে আপনার কাছে? আছে তো। দেখান না। ওই দেখো না, ওই চালের বাতায় গোজা আছে, ওই যে দেখো। খুঁজে খুঁজে নাম দেখে একখানা পুরনো পোস্ট কার্ড চালের বাতা থেকে বের করে বৃদ্ধাকে পড়ে শোনালুম। হ্যাঁ দাদা, এইটাই আমার জামাইয়ের লেখা। খবর নিয়ে জানলাম জানকীবাবু 2-1 দিনের মধ্যেই এখান থেকে চলে যাবেন। অর্থাৎ সময় আর একেবারেই নেই। থানার দারোগার কাছে চিঠি পাঠালাম।
পকেটে মিশমিদের কবচখানা রেখে আমি জানকীবাবুর সন্ধানে বেরোলাম এবং কিছুক্ষণের মধ্যে তাকে পেয়েও গেলাম। কৌশলে তাকে গাঁয়ের নির্জন মাঠের দিকে নিয়ে গেলাম। আজ একবার শেষ পরীক্ষা করে দেখতে হবে, হয় এসপার নয় অসপার। কি মশাই, আপনার কাজ কতদূর এগোলো? থুস, এক পাও না। আচ্ছা, একদিন আপনার সঙ্গে এত কথাবার্তা বলছি, আপনার পুরো নামটা এখনো জানা হলো না কিন্তু। আগে অধমের নাম জানকীনাথ বড়ুয়া। আসামের কোন জেলায় বাড়ি আপনার? হ্যাঁ, আসাম? কেন, আপনি আসামে থাকতেন না? কে বললো? এই তো সেদিন যেন কার মুখে শুনলাম। না না, আমি কখনো আসামে ছিলাম না। আমি আসামে কি করতে যাব? যিনি বলেছেন তিনি জানেন না। কথা শেষ হতে না হতেই জানকীবাবুর মুখ সাদা ফ্যাকাশে হয়ে গেল, কিন্তু বড় মুহূর্তেই তার চোখ দুটো বড় বড় হয়ে উঠল, নাক ফুলে উঠল ক্রোধে। তিনি হঠাৎ আমার ঘাড়ের ওপর লাফিয়ে পড়লেন বাঘের মতো, আর সঙ্গে সঙ্গেই কবচ সহ আমার হাতখানা চেপে ধরে জিনিসটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলেন। না পেরে শেষে তিনি দু হাত দিয়ে আমার গলাটা চেপে ধরলেন পাগলের মতো। কিন্তু এবারে আমি প্রস্তুত ছিলাম, আর উনি মোটেই প্রস্তুত ছিলেন না। আমার জুজুৎসুর আড়াই প্যাঁচের জন্য 3 হাত দূরে ছিটকে পড়ে হাঁপাতে লাগলেন। এ লাইনে যখন নেমেছেন, তখন অন্তত 2-1টা প্যাঁচ জেনে রাখা আপনার দরকার ছিল জানকীবাবু। কবচ আমার কাছ থেকে কেড়ে নিতে পারবেন না, এটা এখন আমার হাতে, এবং এবার ভাগ্যদেবী আমায় রক্ষা করবেন। এসব কি বলছেন আপনি? হ্যাঁ, কি বলছেন? কেন বুঝতে পারছেন না? যাকে এসব কথার জবাব পাবেন অন্য জায়গায়। এখন এখানে চুপ করে দাঁড়ান। দারোগা বাবু, এদিকে আসুন জানকীবাবু। হরিশ গাঙ্গুলিকে খুনের অপরাধে আপনাকে গ্রেপ্তার করা হচ্ছে। এই, হাত কড়া লাগাও। আর হ্যাঁ, ভালো কথা, আপনি এখন যা কিছু বলবেন তা কিন্তু পরে আপনার বিরুদ্ধে প্রয়োগ করা হবে। অতএব একটু বুঝে শুনে কথা বলবেন। জানকীবাবুকে থানায় চালান দেবার পর দারোগা বাবু অনুরোধ করলেন তার সঙ্গে 1 কাপ চা খাওয়ার। আরে, আপনি তো একেবারে কামাল করে দিলেন। হ্যাঁ, কি বলে যে আপনাকে ধন্যবাদ জানাবো কে জানে। না না, ধন্যবাদ আপনারও কম প্রাপ্য নয় দারোগা বাবু। আপনি সময় মতো সব রকম সাহায্য না করলে। আরে, এ তো আমাদের কর্তব্য সুশীল বাবু। আচ্ছা, আমাকে এবারে খুলসা করে সবটা বলুন দেখি। এই সাসপেন্স তো মশাই আর সইছে না মোটে। বেশ, আপনি নিশ্চয়ই আমার জানকীবাবুকে সন্দেহের কারণটা জানতে চাইছেন। আরে হ্যাঁ হ্যাঁ, সেইটাই তো জানতে চাইছি। দেখুন, আমি জানকীবাবুর অনুপস্থিতিতে ওনার বাড়িতে ওনার শাশুড়ির সঙ্গে যেদিন দেখা করলাম, সেদিন ওনার বাড়িতে একটা জিনিস চোখে পড়ল। ঘরের সামনে গোয়ালের ছিটে বেড়ায় একটা অদ্ভুত জিনিস রাখা, খুব বড় আকারের একটা পাতার টোকা। পাতাগুলো শুকনো তামাক পাতার মতো ঈষৎ লালচে, পাতার বোনা। ওরকম টোকা বাংলাদেশের পাড়াগায় কখনো দেখিনি। দিদিমা, ওই জিনিসটা কি এখানে তৈরি হয়? না না, এটা দেশের নয় দাদা। কোথায় পেয়েছিলেন ওটা? আমার জামাই এনে দিয়েছিল। আপনার জামাই? জানকীবাবু বুঝি? হ্যাঁ দাদা, ওই আসাম দেশ থেকে ওই আর বছর এনেছিল। হঠাৎ আমার মনে, এই শ্রাবণে মেয়ে মারা যাওয়ার পর উনি যেমন আসছিলেন তেমনই আসতেন, না মধ্যে কিছুদিন আসা বন্ধ ছিল? বছর 2 আর আসেনি। মন তো খারাপ হয়, বুঝতেই তো পারো দাদা।
তারপর এলো একবার শীতকালে, এখানে রইলো মাসখানেক। বেশ মন লেগে গেল জানো দাদা, সেই থেকে পেরাই আসে। অঙ্ক সাবাস সুশীল বাবু, সাবাস। কিন্তু ননী ঘোষের বিরুদ্ধে মাটি খুঁড়ে পাওয়া টাকা দিয়ে তাবিজ গড়াবার যে অভিযোগ, সেটার কি হলো? ওটা পুরোটাই গল্প। মহিন শ্যাকরার সঙ্গে ননী ঘোষের যে সম্পর্কটা খুব একটা মিঠে নয়, তা আমি টের পেয়েছিলাম। গাঙ্গুলি মশাইয়ের বাড়ি থেকে মেঝে খুঁড়ে টাকা চুরি গেছে এই খবর জানতে পারার পরেই মহিন ননীকে ফাঁসাবার জন্য একটা ষড়যন্ত্র করেছিল। পুলিশ এরপর জানকীবাবুর বিরুদ্ধে আরো বহু প্রমাণ সংগ্রহ করে। গাঙ্গুলি মশাই খুন হওয়ার 5 দিনের মধ্যে জানকীবাবু 950 টাকা জেলার লোন অফিস ব্যাংকে জমা রেখেছিলেন। থানার তল্লাশিতে সেই সমস্ত কাগজ উদ্ধার হয়। সবশেষে বিচারে জানকীবাবুর যাবজ্জীবন দ্বীপান্তরের আদেশ হয়। এদিকে রহস্যভেদ হয়ে গেলেও একটা জিনিস সম্পর্কে জানার ইচ্ছে ছিল আমার। জানকীবাবুর সঙ্গে আমি জেলের মধ্যে দেখা করতে গেলাম একদিন। কেমন আছেন জানকীবাবু? অসংখ্য ধন্যবাদ। আপনাকে আর আমার খবর নিতে হবে না। একটু বেশি রাগ করেছেন বলে মনে হচ্ছে, কিন্তু আমি তো শুধুই আমার কর্তব্য পালন করেছি, সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। থাক, সাফাই গাইছেন আবার। সাফাই না গাইলেও চলবে। দেখুন জানকীবাবু, মনের অগোচরে পাপ নেই। আপনি খুব ভালোভাবেই জানেন কত দূরহীন কাজ আপনি করেছেন। একজন অসহায় সরল বৃদ্ধ ব্রাহ্মণ, যিনি আপনাকে গাঁয়ের জামাই জেনে আপনার প্রতি আত্মীয়ের মতো, এমনকি আপনার শ্বশুরের মতো ব্যবহার করতেন, আপনাকে সম্পূর্ণ বিশ্বাস করে তাঁর টাকা কড়ির হিসেব পর্যন্ত আপনাকে দিয়ে লেখাতেন, তাঁকে আপনি খুন করেছেন শুধুমাত্র কটা টাকার জন্য। পরকালের জবাবদিহি দিতে হবে যখন, তখন কি করবেন ভেবে দেখেছেন একবার? জানকীবাবু কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর হঠাৎই ভেঙে পড়ে বললেন, হ্যাঁ সুশীল বাবু, হ্যাঁ, এ কাজ আমার দ্বারাই হয়েছে। অর্থাৎ গাঙ্গুলি মশাইকে আপনি? ও কথা বলবেন না, ও কথা। বেশ, তা কেন করলেন? সে অনেক কথা, আমার আর উপায় ছিল না সুশীল বাবু। উপায় ছিল না? কিন্তু কেন? ব্যবসা করতুম শুনেছেন তো, কিন্তু গত কয়েক বছর ধরে ক্রমাগত লোকসানে চলতে চলতে আমি একেবারে কপরদক শূন্য হয়ে পড়েছিলাম। চারিদিকে দেনা, আমি আর লোভ সামলাতে পারলাম না। কিন্তু এটা কোনো জুৎসই কৈফিয়ত হলো না জানকীবাবু। জানি, দুর্বল মন আমাদের। কিন্তু আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে বড় ইচ্ছে হয়। স্বচ্ছন্দে বলুন। আপনি যেদিন ওই কবচখানা খুঁজে পেলেন, সেদিন কি আপনি বুঝতে পেরেছিলেন ওখানে কি? না, ওটার বিষয়ে আমার শিক্ষাগুরু মিস্টার সোমের কাছেই জানতে পারলাম। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। করুন। খুনের পর আপনি গ্রামে আবার ফিরে এলেন কেন? সে কি আর আপনি বোঝেননি? আন্দাজ করেছি। হারিয়ে যাওয়া কবচখানা খুঁজতে এসেছিলেন, তাই তো? হ্যাঁ। কিন্তু দিনের আলোয় না খুঁজে সেদিন অন্ধকারে কেন খুঁজছিলেন? দিনেই খুঁজতে শুরু করেছিলাম, খুঁজতে রাত হয়ে গেল। গাঙ্গুলি মশাইয়ের বাড়ির পিছনেই কেন খুঁজছিলেন? যখন আর কোথাও পেলাম না, তখন মনে হলো ওই জঙ্গলেই দাঁতন ভেঙেছিলাম, তখন হয়তো পকেট থেকে পড়ে যেতে পারে, তাই। আপনি আমাকে সব কথা খুলে বলুন জানকীবাবু। আপনার মুখ থেকেই বুঝতে পারছি আপনি এখনো আমাকে সবটা খুলে বলছেন না। জানকীবাবু ফিস ফিস করে কথা বলতে শুরু করলেন, যেন জেলের ওই ছোট্ট কামরাটায় তার গোপন কথা শোনার জন্যে কেউ লুকিয়ে মুত পেতে বসে রয়েছে। আমি একটু আশ্চর্য হয়ে গেলাম। ভয়ে দুঃখে লোকটার মাথা খারাপ হয়ে গেল নাকি? কবচটা এখন কোথায়?
এক্সিবিট হিসেবে কোর্টেই জমা আছে। তারপর কি নেবে সেটা? আপনার সম্পত্তি। আপনার ওয়ারিশন কোর্টে দরখাস্ত করলে কথাটা বলার সঙ্গে সঙ্গে জানকী বাবু যেন দু হাত দিয়ে কোনো অদৃশ্য শত্রুকে ঠেলে দিয়ে প্রায় চিৎকার করে বলে ওঠেন, না 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 না, ও আমি চাই না, আমি চাই না, চাই না, চাই না। আমার ওয়ারিশান কেউ নেই সুশীল বাবু, আমি চাই না। ওই ওই সর্বনেশে কবচী আমাকে আজ এই অবস্থায় এনেছে। আপনি আপনি জানেন না ও কি? আপনি এই পর্যন্ত বলে তিনি চুপ করে গেলেন, যেন যতটা বলার ইচ্ছে ছিল তার চেয়ে অনেক বেশি বলে ফেলেছেন। কবচখানা আপনি যদি না নিতে চান, আমি আমার কাছে রাখতে পারি। আপনি সাহস করেন? কি বলছেন? এর মধ্যে সাহস করবার কি আছে? দেখুন, আপনি আমায় পুলিশে ধরিয়ে দিয়েছেন, তা সত্ত্বেও এখন ভেবে দেখছি আপনি আমার প্রায়শ্চিত্তের ব্যবস্থাও করে দিয়েছেন। আপনার ওপর আর আমার কোনো রাগ নেই, তাই আপনাকে বন্ধুর মতো পরামর্শ দিচ্ছি। কবচ আপনি নিজের কাছে রাখতে যাবেন না সুশীল বাবু, রাখতে যাবেন না। কেন? সে অনেক কথা, শুধু এটুকুই বলছি, ও জিনিসটা দূরে রেখে চলবেন। দয়া করে আমার কথাটা কাঠের পাত মানুষের অনিষ্ট করতে পারে। এই এই আগে আমিও ঠিক এমনটাই ভাবতাম, কিন্তু কিন্তু এখন বুঝেছি এসব না মেনে কোনো উপায় নেই। দূর মশাই, দয়া করে একটু খুলে বলুন না। শুনবেন তবে? ওই কবচই আমার এই সর্বনাশের কারণ। তা বটে, একদিক থেকে দেখতে হলে ওই কবচখানাই তো আপনার বর্তমান অবস্থার জন্য দায়ী। আপনি কি বুঝে এ কথা বলছেন আমি জানি না, তবে আজ যে আমি একজন খুনি তাও জানবেন ওই সর্বনেশে কবচের জন্য। কবচটা যদি আমার কাছে না থাকতো তবে তবে আমি একজন মার্চেন্ট হতে পারতাম। ব্যবসাতে লোকসান হয়েছিল ঠিকই, কিন্তু লাভ লোকসান কার না হয় ব্যবসায়? আমার বুকে সাহস ছিল, লোকসান আমি ঠিক লাভে দাঁড় করাতে পারতাম, কিন্তু ওই কবচ আমায় তা করতে দেয়নি। ওই কবচ আমার ইহকাল পরকাল নষ্ট করেছে সুশীল বাবু, সব ওই কবচ নষ্ট করে দিয়েছে। সামান্য চুপ থেকে আবার বললেন, আজ প্রায় 25 বছর ধরে আমি সদিয়া অঞ্চলে ব্যবসা করছি। পরশুরামপুর তীর্থের নাম শুনেছেন? অবশ্যই। ঘন জঙ্গলের পাশে বড় শাল গাছের নিচে আমাদের দেশেরই বৃষকাষ্ঠের মতো লম্বা ধরনের কাঠের গায়ে খোদাই করা এক বিকট চেহারার দেবতার বিগ্রহ। কুলিরা বলল, বাবু, এ মিশমিদের অপদেবতার মূর্তি, ওদিকে যাবেন না। আমার সঙ্গে ক্যামেরা ছিল, খুব শখ হলো মূর্তিটার একটা ছবি তোলার। তাই কুলিদের কথায় কর্ণপাত না করেই ক্যামেরাখানা তেপায়ের ওপর দাঁড় করিয়েছি। এমন সময় একজন বৃদ্ধ মিশমি এসে তাদের ভাষায় কি একটা যেন বললে। আমার কুলিদের একজন সে ভাষা জানত। সে বলল, বাবু, ফটো নেবেন না, ও বারণ করছে। বাবু, এরা জবরজাত, সরকারকে পর্যন্ত মানে না। ওদের দেবতাকে অপমান করলে গা শুদ্ধ তীর ধনুক নিয়ে এসে হাজির হয়ে আমাদের সকলকে গাছের সাথে গেঁথে ফেলবে। বাবু, ওরা দুনিয়ার কাউকে ভয় করে না, কারও তোয়াক্কা করে না। ওদের দেবতার ফটো নেওয়ার দরকার নেই, দরকার নেই। নিষেধ ফেলতে না পেরে আমি তখনকার মতো ক্যামেরা বন্ধ করলাম। কিন্তু কাজকর্ম সেরে জঙ্গল থেকে ফেরার পথে আরেকবার সেই দেব মূর্তি দেখবার আগ্রহ হলো। সন্ধ্যার তখন বেশি দেরি নেই। পাহাড়ি বাঁশবনের নিবিড় ছায়া গহন পথে বন্য জন্তুদের অতর্কিত আক্রমণের ভয়, বাঁশঝাড়ের মাথায় ক্ষীণ সূর্যালোক ও পার্বত্য উপত্যকার নিস্তব্ধতা কেমন একটা রহস্যের ভাব এনে দিয়েছে। বিগ্রহের সামনে যেতেই সবাই ভীত ও বিস্মিত হয়ে উঠল। একটি শিশুর ধড় ও মাথা আলাদা আলাদা পড়ে আছে কাঠ খোদাই বৃষকাষ্ঠ জাতীয় দেবতার পায়ের কাছে। অনেকটা জায়গা জুড়ে কাঁচা হাত, শুকনো রক্ত। নরবলি, নরবলি। আমরা সেদিন আর বেশিক্ষণ সেখানে দাঁড়ালাম না। কি যে মরণ দশা হয়েছিল আমার, ওই জায়গায় আর না গেলেই ভালো হতো।
কিন্তু তা না করে আমি আবার পরের দিন সেখানে গিয়ে হাজির হলাম। কুলিদের মধ্যে আমায় একজন বহুবার নিষেধ করেছিল। বাবু, তুমি শহরের লোক, এসব অঞ্চলের ব্যাপার স্যাপার জানো না। জঙ্গলি দেবতা হলেও ওদের একটা শক্তি আছে, তা তোমাকে ওদের পথে টানবে, তোমার অনিষ্ট করবার চেষ্টা করবে। ওখানে অত যাতায়াত করো না বাবু, তোমার তোমার পায়ে পড়ি বাবু, তুমি ওইদিকে যেও না। কিন্তু কারো কথা শুনলাম না, নিয়তি আমায় টেনেছিল। গেলাম শেষ পর্যন্ত, লুকিয়েই গেলাম, পাছে কুলিরা টের পায়। কিন্তু কেন যে সেদিন সেখানে গেলাম সে কথা আজও ভালো করে বুঝে উঠতে পারিনি। যদি ক্যামেরা নিয়ে যেতাম তাহলে তো বুঝতাম ছবি তুলতে যাচ্ছি, কিন্তু খালি হাতেই তো গেছিলাম। হয়তো রক্ত পিপাসু সেই বর্বর দেবতার অপশক্তি আমাকে সেখানে টেনে নিয়ে গেছিল, কে জানে। সে মূর্তির ফটো নিয়েছিলেন? না না, কখনোই নিইনি। তবে তার চেয়েও খারাপ কাজ করেছিলাম একটা, এখন তা বুঝতে পারছি। আমি যখন জঙ্গলের ভিতরে গেলাম তখন ভর দুপুর, কেমন যেন থমথমে ভাব। পাখিদের কলকাকলি নেই, এতটাই নীরব নিঝুম হয়ে আছে চারিদিক। বাঁশের ঝাড়ে ঝাড়ে বাঁশের শুকনো পাতা পড়বার শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। দেবমূর্তি তখন যেন আমাকে এক প্রবল আকর্ষণে বেঁধে ফেলেছে। কুলিরার সঙ্গে থাকায় এতদিন আমি বিগ্রহের খুব কাছে যেতে পারিনি। সেদিন প্রথমবার কাছে গিয়ে দেখি শিশুর শবের চিহ্ন মাত্র সেখানে নেই। হয় রাতে বন্য জন্তুতে খেয়ে ফেলেছে, অথবা জঙ্গলিরাই নিজেদের খাওয়ার জন্য সরিয়ে নিয়ে গেছে। অনেকক্ষণ আমি সেই মূর্তিটার সামনে দাঁড়িয়ে রইলাম। কেমন কেমন এক ধরনের মোহ, একটা সুতীব্র আকর্ষণ। সত্যিকার নরবলি দেওয়া হয় যে দেবতার কাছে, এমন দেবতা কখনো দেখিনি বলেই বোধহয় আকর্ষণটা বেশি প্রবল হলো। নাকি নাকি অন্য কিছু ছিল, আমি জানি না, আমি বলতে পারি না। হঠাৎই আমার চোখ পড়ল দেবমূর্তির গলায় ঝুলে থাকা কাঠের কবচখানার উপর। আর চারিদিকে কেউ কোথাও নেই দেখে, কোনো কিছু না ভেবে সেটা চট করে মূর্তিটার গলা থেকে খুলে নিলাম। খুলে নিলেন? কি ভেবে নিলেন হঠাৎ? ভাবলাম একটা নিদর্শন নিয়ে যাব এদেশের জঙ্গলের দেবতার, আমাদের দেশের 5 জনকে দেখাবো। আরাধনায় নরবলি লাগে এমন দেবতার সম্পর্কে বৈঠকখানায় জাঁকিয়ে বসে গল্প করতে করতে কবচটা বার করে দেখাবো, লোককে আশ্চর্য করে দেব। কি জানি, এইরকমই একটা উদ্দেশ্য তখন ছিল হয়তো। কিন্তু কবচটা গলা থেকে খুলে নেওয়ার সাথে সাথেই আমার সর্বশরীর যেন কেঁপে উঠল, যেন কি একটা অমঙ্গল ঘনিয়ে আসছে আমার জীবনে। কিন্তু ওই ধরনের দুর্বলতাকে আমি কখনোই আমল দিইনি, তাই দ্বিধা না করেই কবচটা খুলে নিয়ে পকেটে পুরে ফেললাম। মিশমিদের অনেকেই এরকম কবচ গলায় ধারণ করে, সেটাও দেখেছি পরে। বিশেষ করে শত্রুদের সঙ্গে যুদ্ধ করতে যাওয়ার সময় এই কবচ তারা পরবেই। তারপর আর কিছুই না। 7 বছর ধরে কবচটা আমার কাছে আছে, জঙ্গলিদের অপদেবতার কবচ। ওই ধীরে ধীরে আমায় নামিয়েছে এই 7 বছরে। এক একটা জিনিসের এক একটা শক্তি আছে। কবচটা আমায় দিয়ে চাল করিয়েছে, পাওনাদারদের টাকা মেরে দেবার ফন্দি দিয়েছে। আর দেখুন, শেষ পর্যন্ত মানুষের রক্তেও আমার হাত রাঙিয়ে দিলে। একদিন একজন ভদ্র সম্ভ্রান্ত ব্যবসাদার ছিলাম মশাই, আজ কোথায় এসে নেমেছি দেখুন। এই প্রবৃত্তি জাগাবার মূলে ওই কবচই। আমি দেখেছি সুশীলবাবু, জানেন তো, ওই কবচটা আমার কাছে থাকলেই না আমার মনে নানা রকম অশুভ বুদ্ধি জেগে উঠত।
কাকে মারি, কাকে ফাঁকি দিই, কার সাথে প্রতারণা করি, আমার 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 ভিতরে লোভ জিনিসটা দুর্দমনীয় হয়ে উঠত। গাঙ্গুলি মশাইয়ের খুনের রাতে আমি 10টার গাড়িতে অন্ধকারে স্টেশনে নামি। কেউ আমায় দেখেনি। আমার পকেটে ওই সর্বনেশে কবচ। কিন্তু যাক সে কথা, আর এখন বলবো না, কিছুই বলবো না। বলুন না। না সুশীল বাবু, মাফ করবেন, আমার ঘাড় থেকে এখন ভূত নেমে গিয়েছে, আর সে ছবি আমি মনে করতে পারবো না। সত্যি বলতে কি এখন এখন রীতিমতো ভয় হয়। দেখুন দেখুন, মজাটা দেখুন, কবচটা নিজের কাজ করে সেই রাতেই কেমন সরে পড়লো। অদ্ভুত না? বোধহয় আমার সর্বনাশ করেই ওর প্রতিহিংসা পূর্ণ হলো। আর সেই বারণ শুনতাম, তাহলে আজ আর এই পরিণতি আমার হতো না সুশীল বাবু। সেই কারণেই আপনাকে আমি বলছি, আমার তো যা হবার হলোই। ও কবচ আপনি আপনার কাছে কখনো রাখবেন না। আমার এই শেষ কথাটা আপনি রাখবেন। জানকীবাবু চুপ করলেন। যে উদ্দেশ্য নিয়ে এসেছিলাম তা পূর্ণ হয়েছে। জানকীবাবুর মুখে অবশেষে কবচের ইতিহাস জানা গেল। এই অবস্থায় আমার ওনাকে বলার মতো কিছুই ছিল না। তবু বললাম, জানকীবাবু, আমি যা করেছি কর্তব্যের খাতিরে করেছি। ঈশ্বর আপনাকে শান্তি দিন। বিদায় নিয়ে চলে এলাম ওর কাছ থেকে। যতদূর জানি এখন তিনি আন্দামানে। আর কবচখানা, না, তার খবর সত্যিই আমি জানি না। সানডে সাসপেন্সে শুনছিলেন মিশমিদের কবচ। রচনা বিভূতিভূষণ